আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো কুশিং সিনড্রোম নিয়ে। ওকে, তো দেখেন, কুশিং সিনড্রোম এটা বলতে সিম্পলি বোঝায় যে বডিতে যদি কর্টিসলের পরিমাণ বেড়ে যায়। ওকে, এখন এই কর্টিসলের পরিমাণ বাড়ার কারণ দুটো হতে পারে। আইদার আমাদের অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফাসিকুলাটা থেকে যে গ্ল্যান্ডুলার সেলগুলো আছে, এন্ডোক্রাইন সেলস, সেখান থেকে বেশি বেশি কর্টিসল সিনথেসিস হচ্ছে এবং তারা ব্লাডে রিলিজ হচ্ছে। অর্থাৎ সব প্রবলেম হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সে। আরেকটা হলো অ্যাড্রেনাল কর্টেক্সের দোষ নেই, তাকে আরেকজন বাধ্য করছে, চাপ দিচ্ছে অন্যায় করতে। সে হলো আমাদের পিটুইটারি অথবা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে। এখন যদি হাইপোথ্যালামাস থেকে সিআরএইচ রিলিজ বেড়ে যায়, তাহলে সে অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বেশি বেশি এসিটিএইচ রিলিজ করবে। আর এই বেশি বেশি এসিটিএইচ অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফাসিকুলার গ্ল্যান্ডুলার সেলের উপরে কাজ করে তাকে বেশি বেশি কর্টিসল সিনথেসিস অ্যান্ড রিলিজ করতে বাধ্য করবে, ফলে বডিতে কর্টিসল এর পরিমাণ বেড়ে যাবে। অথবা হাইপোথ্যালামাসের কোনো দোষ নাই, পিটুইটারির মানে অ্যান্টেরিয়র পিটুইটারি ইটসেলফ নিজে সে কী করছে, অতিরিক্ত এসিটিএইচ তৈরি করছে। তো অতিরিক্ত অ্যাসিটিএইচ তৈরি করার কারণ কি? কারণ পিটুইটারির ওই যেই সেলগুলো থেকে অ্যাসিটিএইচ তৈরি হতো, ওই এন্ডোক্রাইন সেলগুলোর মধ্যে কোনো বিনাইন অর ম্যালিগনেন্ট টিউমার গ্রো করেছে, ফলে ওই সেলসগুলো, ওই হাইপারপ্লাস্টিক সেলসগুলো অতিরিক্ত পরিমাণে এসিটিএইচ তৈরি করছে। আর এই অ্যাসিটিএইচের কারণে, বেশি বেশি অ্যাসিটিএইচের কারণে কি হচ্ছে, ওরা অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফাসিকুলারটার উপরে কাজ করে বেশি বেশি কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েড তৈরি করছে। ঠিক আছে, তো সহজ ভাষায় দেখেন, এই তিনটা জায়গায় প্রবলেমের কারণে আমাদের বডিতে প্লাজমা কর্টিসল লেভেল বা আমাদের যে এন্ডোজেনাস গ্লুকোকর্টিকয়েডস আছে সেটা বেড়ে যাচ্ছে, এবং তার কারণে যে ক্লিনিক্যাল সাইন্স অ্যান্ড সিমটমস দেখা দিবে, যে ক্লিনিক্যাল সিনড্রোম দেখা দিবে, এ ক্লাস্টার অফ ফিচার্স, ওকে, এটাকে আমরা বলি কুশিং সিনড্রোম। ক্লিয়ার? এখন এই যে এতক্ষণ যে কথাটা বললাম, এটার বেসিসে আমরা কজোলজিটা আলহামদুলিল্লাহ খুব সহজে বুঝে ফেলব। তো দেখেন, আমি আমার জাস্ট গতকালকের লেকচারে, অর্থাৎ যেখানে আলহামদুলিল্লাহ আমি অ্যাডিসনস ডিজিজ বা অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি পড়াচ্ছিলাম আপনাদেরকে, সেখানে আমি এই 4টা বিস্তর আলোচনা করেছি, এগুলো সব কিছু আলোচনা করেছি, এবং সেখানে আপনাদেরকে আমি এই 4টাও পড়িয়ে এসেছি আলহামদুলিল্লাহ। সো এখানে আর এটা আলোচনা করে সময় নষ্ট করছি না। তো আসেন আমরা শুরুতেই কজোলজির বক্সে চলে আসি। তাহলে দেখেন, যদি বডিতে প্লাজমা কর্টিসল বাড়ার কারণ হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্ল্যান্ড হয়, সেটাকে আমরা বলবো অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট এন্ডোজেনাস কুশিং সিনড্রোম। ঠিক আছে, এখন দেখেন, এখানে আরেকটু বেসিক ক্লিয়ার করে দিই আপনাদের। যখনই আমরা কুশিং সিনড্রোম বলবো, তখন দেখেন কুশিং সিনড্রোম বললেই আমরা মানে গ্রসলি আমাদের মাথায় 3টা ক্লাসিফিকেশন আসবে। দেখেন, 1 নম্বর হলো, যেটাই মেইন আসলে, সেটা হলো এন্ডোজেনাস কুশিং সিনড্রোম, অর্থাৎ বডির ভিতরে ইটসেলফ, আপনার বডির ভেতরেই আমাদের কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে, কর্টিসল বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এন্ডোজেনাস কুশিং সিনড্রোম। আরেকটা হলো এক্সোজেনাস, অর্থাৎ বডি আসলে বেচারা, তার কোনো দোষ নাই, বডিতে কোনো এক্সেস কর্টিসল তৈরি হচ্ছে না, সমস্যা হচ্ছে যে বাহির থেকে শরীরের মধ্যে এক্সেস গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল ঢুকানো হচ্ছে। তো এটা কেন হয়? এটা হচ্ছে ওই যে পেশেন্ট ওরালি গ্লুকোকর্টিকয়েড ট্যাবলেট খাচ্ছে, হ্যাঁ, অথবা আইভি বা আইএম রুটে গ্লুকোকর্টিকয়েড নিচ্ছে। ঠিক আছে, এবং এইটাই আমরা ক্লিনিক্যালি বেশি পাই। আমরা যতগুলো কুশিং সিনড্রোম পাই, তার মেইন কারণ হচ্ছে এই যে আপনার এক্সোজেনাস কুশিং সিনড্রোম। ওই যে রুচি বাড়ানোর জন্যে, সুন্দর হওয়ার জন্যে, ওজন বাড়ার জন্যে কী খায় তারা, লং টাইম ধরে ওরালি কী খায়, গ্লুকোকর্টিকয়েড খায়, কোটান,
তারপরে মিথাইল প্রেডনিসোলোন, তাই না, ডেক্সা, ডেকা, এরকম অহরহ তারা কী খায়, গ্লুকোকর্টিকয়েডস খায়। তারপর আরেকটা গ্লুকোকর্টিকয়েডস মানে অ্যাবিউজের কারণ, সেটা হলো রিউম্যাটোলজিক্যাল কজ, জয়েন্ট পেইন, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা গেলেই ফার্মাসির কোয়াক কী করে, ওই যে গ্লুকোকর্টিকয়েডস দিয়ে দেয়, কারণ এটা খেলে সাথে সাথে ব্যথা কমে যায়। কিন্তু লং টাইম বেচারাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। তো এই হচ্ছে বিষয়টা এক্সোজেনাস। তাহলে এই যে বাহির থেকে তার শরীরে যে অতিরিক্ত যে গ্লুকোকর্টিকয়েড দেওয়া হচ্ছে, এটার কারণে শরীরে যে এক্সোজেনাস কর্টিসলের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলি এক্সোজেনাস কুশিং সিনড্রোম। আরেকটা হচ্ছে সিউডো কুশিং। আরেকটা কি? সিউডো কুশিং। সিউডো কুশিং এটা হলো বেসিক্যালি যে এখানে আসলে মানে আমাদের হাইপোথ্যালামাস বলেন, অ্যান্টেরিয়র পিটুইটারি বলেন, অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফাসিকুলাটা বলেন, কোনো জায়গা থেকেই আসলে মানে অ্যাবনর্মালি কর্টিসল তৈরি হচ্ছে না, অর্থাৎ এখানে কোনো অ্যাভারেন্ট প্যাথোলজি নাই। এখানে প্রবলেম যেটা হলো যে এখানে কোনো কারণে ফিজিওলজিক্যালি কোনো কারণে আমাদের যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস এটা ওভার অ্যাক্টিভেশন হচ্ছে, হ্যাঁ। এবং এই যে যেই কারণে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস অ্যাক্টিভেটেড হচ্ছে, এটা হলো টেম্পোরারি কজ বা রিভার্সিবল কজ। এটাকে যদি আপনি অফ করে দেন তাহলে ঠিকই পেশেন্টের এই এক্সেস কর্টিসলটা কী হবে, বেজ লাইনে অর্থাৎ নর্মাল হয়ে যাবে। এবং আমরা যখন ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট করি তখন কুশিং সিনড্রোমের ক্ষেত্রে কী হবে, আমরা ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট করেও কর্টিসলকে সাপ্রেস করতে পারবো না, ঠিক আছে। কিন্তু সিউডো কুশিং হচ্ছে আমরা যখন সাপ্রেশন টেস্ট করবো, ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট, সেটা কিন্তু সাপ্রেসড হয়ে যাবে, কর্টিসল সাপ্রেসড হয়ে যাবে। কারণ সিউডো কুশিংয়ে আমাদের হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসটা কী থাকে, মানে অ্যাক্টিভেটেড থাকে, মানে সে ফাংশনিং থাকে, সেটাকে আপনি চাইলে কি করতে পারবেন, রেগুলেশন করতে পারবেন। কিন্তু কুশিংয়ের মধ্যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসটা আনরেগুলেটেড হয়ে যায়। এই কারণেই আমরা ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট দিয়ে তাকে সাপ্রেস করতে পারি না, কর্টিসলকে সাপ্রেস করতে পারি না। তো সিউডো কুশিং এটা কি কি কারণে হয়, এটা একদম কমন কয়েকটা কারণে হয়। যেমন এক নম্বরে হচ্ছে আমাদের ক্রনিক অ্যালকোহল। দেখেন ক্রনিক অ্যালকোহলিজম, এটার কারণ হলো যে ক্রনিক অ্যালকোহলিজম কি করে, ও সরাসরি আমাদের যে হাইপোথ্যালামাসে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন বাড়িয়ে দেয়, ফলে সেই অ্যাসিটিএস সিক্রেশন বাড়ায় এবং ফলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কর্টিসল সিনথেসিস অ্যান্ড সিক্রেশন বেড়ে যায়। তারপরে দেখেন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ক্রনিক ডিপ্রেশনে থাকলে, তারপরে প্রলং স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে সেক্ষেত্রেও কী হতে পারে, এই যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বেড়ে যেতে পারে, অ্যাসিটিএস প্রোডাকশন বেড়ে যেতে পারে, সেখান থেকে কর্টিসল। এই কারণে দেখবেন মেজর ডিপ্রেশনে থাকলে, তারপরে প্রলং স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে মানুষ কী হয়, মুটিয়ে যায়, মোটা হয়ে যায়, শরীর মানে ওয়েট গেইন হয়ে যায়, তাই না। এটাও কিন্তু একটা আমাদের সিউডো কুশিং সিনড্রোমের ফিচার। তারপরে আসেন এই যে সিভিয়ার ওবেসিটি, এটা ইটসেলফ সিভিয়ার মরবিড ওবেসিটি কন্ডিশনে কি হয়, এখানে আমাদের এই যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসটা অ্যাক্টিভেশন হয়ে যায়, ফলে আলটিমেটলি বডিতে কি হয়, অ্যাসিটিএস প্রোডাকশন বাড়ে এবং তার রেসপন্সে কর্টিসল প্রোডাকশন বাড়ে। তাহলে দেখেন এখানে কিন্তু সমস্যা হচ্ছে থার্ড কোনো একটা কজের, যেটা আমাদের হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসকে কী করছে, ইন্টারফেয়ার করছে, এবং তার ফলশ্রুতিতে টেম্পোরারিলি আমাদের শরীরে প্লাজমা কর্টিসল লেভেল বেড়ে যাচ্ছে এবং সিউডো কুশিং সিনড্রোম হচ্ছে। তো আপনি যদি অ্যালকোহল ইনটেক অফ করে দেন, আপনি যদি ডিপ্রেশনের ট্রিটমেন্ট করেন, আপনি যদি ওবেসিটি ট্রিটমেন্ট করেন, ওয়েট লস করেন, তাহলে অটোমেটিক্যালি এগুলো আবার বেজ লাইনে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু কুশিংয়ে কিন্তু এটা হবে না। কুশিংয়ে আপনার কুশিং সিনড্রোমের মেইন ট্রিটমেন্ট হচ্ছে আমাদের সার্জারি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে ঝামেলা হয় অ্যাড্রেনালেক্টমি করব, যদি পিটুইটারি গ্ল্যান্ডে ঝামেলা হয় তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমরা কী করব, রিসেকশন করে ফেলবো, সিলেক্টিভ রিসেকশন করব। তো এই হচ্ছে বিষয়টা। তাহলে আশা করি ইনশাল্লাহ কুশিং এবং সিউডো কুশিং এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আর এক্সোজেনাস তো বুঝেছেন যে এক্সটার্নালি যে আমাদের সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড ইনটেক যখন করা হয় তখন কুশিং সিনড্রোম হয়। এর সাথে আমি একটু লেসটা লাগিয়ে দিই, সেটা হলো যে এই যে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড ইনটেকের কারণে, প্রলং গ্লুকোকর্টিকয়েড ইনটেকের কারণে গ্লুকোকর্টিকয়েড এক্সেস হয়ে যেটা হয় সেটা হচ্ছে এক্সোজেনাস কুশিং সিনড্রোম, ওকে। আর এই যে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড ইনটেক করছিল, এটা সাডেনলি যদি বন্ধ করে দেয় তখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে কি, অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। কারণ সে এই প্রলংড গ্লুকোকর্টিকয়েড নেওয়ার কারণে তার হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস এটা অফ হয়ে গেছে, ফলে তার শরীরের এন্ডোজেনাসলি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে প্লাজমা কর্টিসল তৈরি হতো সেগুলো তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। ফলে তার শরীরে এতদিন যে কর্টিসলের ডিমান্ড ছিল সেগুলো কিভাবে ফুলফিল হয়েছিল,
ওই যে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েডস দিয়ে। ফলে যখনই সে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড নেওয়াটা বন্ধ করে দিবে তখনই তার শরীরে নিজস্ব আর কোনো কর্টিসল তৈরি হচ্ছে না, তখনই দেখা দিবে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। এবং এটা যদি সাডেনলি অনেক বেশি পরিমাণে হয় ডিউরিং স্ট্রেস, ডিউরিং ইনফেকশন, এনি অ্যাকিউট ইলনেস, তখন সেটাকে আমরা বলি অ্যাড্রেনাল ক্রাইসিস, যেটা আমি আমার অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি লেকচারে বলেছি আলহামদুলিল্লাহ। তাহলে কুশিং এবং অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি এগুলো একটা আরেকটার রিভার্সিবল একটা কজ। ওকে, এখন আসেন যে আমরা এন্ডোজেনাস কুশিং সিনড্রোম, তার মানে বডিতে কর্টিসল সিনথেসিস বেড়ে গেছে, বডিতে কর্টিসল সিনথেসিস বেড়ে গেছে, এটা হচ্ছে এন্ডোজেনাস কুশিং সিনড্রোম। তাহলে এই যে এখানে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এতটুকু, এটা হলো আমাদের এন্ডোজেনাস কুশিং সিনড্রোমের কজগুলো। তাহলে এন্ডোজেনাস কুশিং সিনড্রোমকে আমরা দুই ভাগে ভাগ করব। অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট, এটাই হলো মেইন কজ, 80% ক্ষেত্রে অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্টই, আর 20% হলো নন অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট। তাহলে অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট এটা মানে আবার হচ্ছে দুইটা জায়গায় সমস্যা, আইদার হাইপোথ্যালামাসের সমস্যা, সেখান থেকে বেশি বেশি কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন আসছে, সেটা অ্যাসিটিএইচ রিলিজ বাড়াচ্ছে, সেটার কারণে কর্টিসল সিনথেসিস অ্যান্ড রিলিজ বেড়ে যাচ্ছে। আরেকটা হলো পিটুইটারি গ্ল্যান্ডে ঝামেলা, হাইপোথ্যালামাসের বেচারা দোষ নাই, পিটুইটারি অ্যান্টেরিয়র পিটুইটারিতে যেই সেলগুলো এন্ডোক্রাইন সেলগুলো থেকে আমার অ্যাসিটিএইচ রিলিজ হতো তাদের মধ্যে কি হলো, কোনো অ্যাডেনোমা অর্থাৎ বিনাইন অর ম্যালিগনেন্ট টিউমার ডেভেলপ করেছে, সেখান থেকে কি হচ্ছে এক্সেসিভ অ্যাসিটিএইচ সিনথেসিস অ্যান্ড সিক্রেশন হচ্ছে। তাহলে অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট এন্ডোজেনাস কুশিংয়ের কজ হলো পিটুইটারি কজ অথবা হাইপোথ্যালামিক কজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো দেখেন অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট আরেকটা কজ, সেটা হলো যে পিটুইটারিরও দোষ নাই, হাইপোথ্যালামাসেরও প্রবলেম নাই, বডির অন্য কোনো জায়গা থেকে অ্যাসিটিএইচ তৈরি হচ্ছে। হ্যাঁ, অ্যাসিটিএইচ এটাকে আমরা কি বলি, ইকটোপিক। কেন ইকটোপিক? কারণ অ্যাসিটিএইচ তৈরির জায়গা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি। এখন অ্যান্টেরিয়র পিটুইটারি ছাড়া অন্য কোনো জায়গা থেকে যখন অ্যাসিটিএইচ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো ইকটোপিক সাইট, ঠিক আছে, ওই যে ইকটোপিক প্রেগনেন্সির মতো। তো এরকম মানে বডির কোন কোন সাইট থেকে অ্যাসিটিএইচ তৈরি হতে পারে, যেমন হলো ব্রঙ্কিয়াল কার্সিনয়েড টিউমার, স্মল সেল লাং কার্সিনোমা, বিভিন্ন নিউরো এন্ডোক্রাইন টিউমার। তো নিউরো এন্ডোক্রাইন টিউমার বলতে কী কী, এই যে দেখেন স্মল সেল লাং কার্সিনোমা, তারপর ব্রঙ্কিয়াল কার্সিনয়েড টিউমার, প্যাংক্রিয়াটিক নিউরো এন্ডোক্রাইন টিউমার, থাইমিক কার্সিনয়েড টিউমার, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, তারপর হচ্ছে আমাদের প্যারাগ্যাংলিওমা। তাহলে এই যে যেগুলো বললাম এর মধ্যে ভালো করে পড়বেন স্মল সেল লাং কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনয়েড, থাইমিক কার্সিনয়েড, তারপরে মেডুলারি আর প্যাংক্রিয়াটিক। এই নিউরো এন্ডোক্রাইনগুলো থেকে কি রিলিজ হয়, এই সেলগুলো থেকে অ্যাসিটিএইচ রিলিজ হয়। তো এই অ্যাসিটিএইচ রিলিজ হয়ে সে দেখেন সে আসছে আসলে অন্য জায়গা থেকে, কেমন, পিটুইটারি থেকে না। তো এই অ্যাসিটিএইচটা গিয়ে অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফাসিকুলাটাতে গিয়ে বলে ভাই তুমি বেশি বেশি কর্টিসল রিলিজ করো। এখন জোনা ফাসিকুলাটা তো আর অ্যাসিটিএইচের সোর্স জানে না, সে শুধু অ্যাসিটিএইচকে চিনে, কোত্থেকে আসছে সেটা তার জানার বিষয় না। ফলে আলটিমেটলি কী হয়, প্লাজমা কর্টিসল সিনথেসিস অ্যান্ড রিলিজ বেড়ে যায় এবং কুশিং সিনড্রোম দেখা দেয়। তো এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে আমরা দেখেন অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট এন্ডোজেনাস কুশিং সিনড্রোমের আমরা কজ পেলাম দুইটা, একটা হলো যে প্যাথোলজিটা আইদার হাইপোথ্যালামাস অথবা পিটুইটারিতে, অথবা দুই নম্বর কজটা হলো যে বডির অন্য কোনো জায়গা থেকে অতিরিক্ত অ্যাসিটিএইচ তৈরি হচ্ছে। এখন দেখেন যদি পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে প্যাথোলজিটা থাকে, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে অতিরিক্ত অ্যাসিটিএইচ রিলিজ হচ্ছে, সেই এন্ডোজেনাস কুশিং সিনড্রোমকে স্পেশালি একটা নাম দিয়েছি আমরা, কারণ এটাই দ্য মোস্ট কমন কজ অফ এন্ডোজেনাস কুশিং সিনড্রোম। তো এই কজটাকে আমরা আলাদা করে কি বললাম, কুশিং ডিজিজ। তাহলে এটা ভুল করবেন না যে কুশিং ডিজিজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস অফ কুশিং সিনড্রোম। কথা বুঝতে পারছি? তাহলে কুশিং ডিজিজ এবং কুশিং সিনড্রোম এক জিনিস না। কুশিং ডিজিজ হলো কুশিং সিনড্রোমের অনেকগুলো কজের মধ্যে একটা অন্যতম কজ। ক্লিয়ার? ওকে, এবার আসে নন অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস এখানে বডিতে আসলে অ্যাসিটিএইচের পরিমাণ বাড়ে নাই, উল্টো অ্যাসিটিএইচের পরিমাণ এখানে কী হবে, কমবে। ওকে, আচ্ছা, তার মানে এখানে প্যাথোলজিটা হচ্ছে কিসে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে, অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফাসিকুলাটার মধ্যে, সেখান থেকে অতিরিক্ত কর্টিসল তৈরি হচ্ছে এবং তারা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে পিটুইটারি এবং হাইপোথ্যালামাসকে নেগেটিভলি ওরা কী করছে, ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। ফলে আলটিমেটলি অ্যাসিটিএইচ সিনথেসিস কমে যাচ্ছে আর কর্টিসল সিনথেসিস বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস বিষয়টা হলো আসলে এখানে কর্টিসল সিনথেসিস বেড়ে গিয়েছিল অটোনোমাসলি এবং সেটা নেগেটিভলি গিয়ে পিটুইটারিকে ইনহিবিট করে অ্যাসিটিএইচ প্রোডাকশন কমিয়ে ফেলেছে। এই কারণে এখানের বায়োকেমিক্যাল পিকচারটা হচ্ছে অ্যাসিটিএইচ কম,
কর্টিসল বেশি। আর অ্যাসিটিএইচ ডিপেন্ডে প্যাথোলজি কি, অ্যাসিটিএইচ বেশি এবং তার কারণে কর্টিসল বেশি। ঠিক আছে, তাহলে এটা পড়ার সময় এভাবে পড়বেন যে অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট, এখানে কিভাবে পড়বেন যে অ্যাসিটিএইচ বেশি এই কারণে কর্টিসল বাড়ছে। আর নন অ্যাসিটিএইচে আগে কর্টিসলের কথাটা লিখবেন, যেখানে কর্টিসল বাড়তি এবং তার কারণে নেগেটিভ ফিডব্যাক হয়ে অ্যাসিটিএইচ কমে গেছে। ক্লিয়ার? তাহলে কর্টিসল বাড়তি মানে কর্টিসল আসে কোথা থেকে? বডির অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফাসিকুলাটা থেকে। এক্স্যাক্টলি। তাহলে দেখেন, তাহলে ওই যে জোনা ফাসিকুলাটাতে যদি কোনো বিনাইন অ্যাড্রেনাল অ্যাডেনোমা হয়, অথবা ম্যালিগন্যান্ট অ্যাড্রেনাল কার্সিনোমা হয়, অথবা এখানে বিভিন্ন জেনেটিক মিউটেশনের কারণে যদি এই জোনা ফাসিকুলাটার এন্ডোক্রাইন সেলগুলোর হাইপারপ্লাসিয়া হয়, যেমন এরকম কি কি আছে, ম্যাক্রোনোডিউলার হাইপারপ্লাসিয়া, প্রাইমারি পিগমেন্টেড নোডিউলার অ্যাড্রেনাল ডিজিজ, ম্যাককিউন এলব্রাইট সিনড্রোম, এই সবগুলোতে আসলে কি হয়, বিভিন্ন জেনেটিক মিউটেশন হয়। যেমন দেখেন ম্যাক্রোনোডিউলার হাইপারপ্লাসিয়া, এখানে ARMC5 জিন মিউটেশন হয়, ফলে এখানে সেলুলার হাইপারপ্লাসিয়া হয়। ওরা অটোনোমাসলি, অর্থাৎ এই হাইপারপ্লাসিয়া হয়ে যে এন্ডোক্রাইন সেলগুলো তৈরি হয়, তারা অ্যাসিটিএইচ এর কমান্ড ছাড়া তারা নিজ দায়িত্বে অটোনোমাসলি কর্টিসল তৈরি করতে থাকে আনকন্ট্রোলড ওয়েতে। ঠিক একইভাবে দেখেন ম্যাককিউনস এলব্রাইট সিনড্রোম, এটার মধ্যে GNAS1 জিন মিউটেশন হয়, সেটাও অ্যাভারেন্টলি অটোনোমাসলি কর্টিসল তৈরি করতে থাকে। তারপরে আরেকটা হলো যে প্রাইমারি পিগমেন্টেড নোডিউলার অ্যাড্রেনাল ডিজিজ, এটাকে আমরা PPNAD বলি, এখানে PRKR1A জিন মিউটেশন হয়। তার মানে এরা তিনজনই আসলে হলো যে এখানে বিভিন্ন হাইপারপ্লাস্টিক সেল তৈরি হয়, যারা কিনা অটোনোমাসলি অতিরিক্ত পরিমাণে কর্টিসল তৈরি করে। ক্লিয়ার? এবং এগুলো সবগুলো হলো জেনেটিক মিউটেশনের কারণে মেইনলি। আচ্ছা, তার মানে দেখেন এখানে আমরা যে তিনটা প্যাথোলজি পড়লাম, সবগুলোর প্যাথোলজি কোথায়? আমাদের অ্যাড্রেনাল কর্টেক্সে প্যাথোলজি। ঠিক আছে, এখানে কোনো পিটুইটারি বা হাইপোথ্যালামাসের প্রবলেম নাই। আচ্ছা, এবার আসেন যে আরেকটা যেটা বললাম সিউডো কুশিং, অর্থাৎ যেটা হলো আমাদের এটাকে কি বলি, টেম্পোরারিলি হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস অ্যাক্টিভেটেড হয়ে গেছে, এই কারণে বডিতে কর্টিসলের প্রোডাকশন বেড়ে গেছে, এটাকে আমরা বলি সিউডো কুশিং। এটা আমি বলেছি আপনাদেরকে। ওকে, তাহলে এই হলো আলহামদুলিল্লাহ আমাদের যে কজেস অফ কুশিং সিনড্রোম, এক্সোজেনাস এবং এন্ডোজেনাস, দুইটাই আমরা বললাম। আচ্ছা, তাহলে এখন এখান থেকে যে কোয়েশ্চনটা আসবে, দ্য মোস্ট কমন কজ অফ এন্ডোজেনাস কুশিং সিনড্রোম অথবা দ্য মোস্ট কমন কজ অফ কুশিং সিনড্রোম, অপশনে আপনাকে দিবে যে কুশিং ডিজিজ, ব্রোঙ্কিয়াল কার্সিনয়েড টিউমার, তারপরে হচ্ছে অ্যাড্রেনাল অ্যাডেনোমা, অ্যালকোহল এক্সেস। আনসার কী হবে? কুশিং ডিজিজ। ঠিক আছে, আচ্ছা, একেবারে সিম্পল। ওকে, এই যে দেখেন 70%। এখন আসেন যে আমরা দেখি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ওকে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার্স অফ কুশিং সিনড্রোম। তো ক্লিনিক্যাল ফিচার্স অফ কুশিং সিনড্রোম আমরা টেক্সটে পরে আসবো। আমরা আগে ডেভিডসনের এই ডায়াগ্রামটা ইনশাল্লাহ ভালো করে পড়বো। এটা পড়লে আমাদের ভিতরে টেক্সটের পড়া সব হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর জাস্ট আমি দুই একটা লাইন আপনাদেরকে একটু দেখিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আসেন আমরা প্রথমে হেড টু টো আসি, উপর থেকে, যে একজন কুশিং সিনড্রোমের পেশেন্ট আপনার কাছে কী কী ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে। দেখেন কুশিং সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার্স কি? এক নম্বরে পেশেন্টের যে কমপ্লেনটা থাকবে যে স্যার আমার চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলগুলো পড়ে যাচ্ছে, হ্যাঁ একদম এই যে চিরুনি দিয়ে আঁচড়াতে গেলেই চুল পড়ে যাচ্ছে, এবং এটা একটা ক্রনিক ফিচার, এটা 2 মাস 3 মাস 5 মাস, হ্যাঁ এরকম একটা প্রলং একটা পেশেন্ট আপনাকে কমপ্লেন করবে। যেমনটা আমরা হাইপোথাইরয়েডিজম আপনাদেরকে বলেছিলাম, সেখানে একই রকম হেয়ার ডিফিউজলি হেয়ার থিনিং আউট অ্যান্ড হেয়ার ফলের একটা হিস্ট্রি থাকে। তাহলে দেখেন এখানে একই কথা, হেয়ার থিনিং হয়ে ডিফিউজ হেয়ার লস হবে। তাহলে এই যে হেয়ার থিনিং হচ্ছে কেন? এটার কারণ হলো দেখেন এই যে প্লাজমা কর্টিসল কুশিং সিনড্রোমে যে বেড়ে যাচ্ছে, এই প্লাজমা কর্টিসলের একটা কাজ হলো সে আমাদের যে হেয়ার ফলিকল আছে, এই হেয়ার ফলিকলগুলোকে কী করে, গ্রোথ ফেজ থেকে সে রেস্টিং ফেজে কনভার্ট করে ফেলে। ফলে হেয়ার ফলিকল থেকে নতুন যে হেয়ার গ্রো করার টেন্ডেন্সি সেটা কমে যায়। ফলে হেয়ার ফল হচ্ছে ঠিকই, কিন্তু নিউ হেয়ার গ্রো করছে না। ফলে আলটিমেটলি কী হচ্ছে, এখানে আমাদের হেয়ার থিনিং অ্যান্ড হেয়ার ফল দেখা দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা কারণ। আরেকটা হলো দেখেন এখানের মধ্যে যে আমরা বলেছি যে আপনাদের এই যে অ্যাসিটিএইচ, এই অ্যাসিটিএইচটা কী করে, এ আমাদের অ্যাড্রেনাল কর্টেক্সের দুটো জোনকে রেগুলেট করে। জোনা ফাসিকুলাটা যেখান থেকে কর্টিসল, আরেকটা জোনা রেটিকুলারিস যেখান থেকে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন রিলিজ হয়। এই অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন বলতে কি, ডিহাইড্রো এপিঅ্যান্ড্রোস্টেরন আরেকটা অ্যান্ড্রোস্টেনিডিয়ন। তো এই দুটো হরমোন পেরিফেরালি এসে কনভার্ট হয় টেস্টোস্টেরনে, এবং সেই টেস্টোস্টেরন আবার 5 আলফা রিডাক্টেজ দিয়ে কনভার্ট হয় ডাইহাইড্রো টেস্টোস্টেরনে, এবং এটা হচ্ছে অ্যাক্টিভ হরমোন। এটা কি করে, আমাদের এই হেয়ার ফলিকলের উপরে কাজ করে।
এখন একটা জিনিস একটু ভালো করে লিখে রাখেন যে এই যে ডাইহাইড্রোটেস্টোস্টেরন ডিএইচটি, এটা এক একটা হেয়ার ফলিকলের তার কাজ এক এক রকম। যেমন দেখেন এই যে আমাদের স্ক্যাল্পে, দেখেন স্ক্যাল্পে এই যে মেল পার্সনদের দেখেছেন না, মেল পার্সনদের যখন চুল পড়ে যেতে শুরু করে এটা প্রথমে এদিক থেকে পড়ে, তাই না? আর এই যে ভার্টেক্সে পড়ে উপরে মাথার তালুতে আর এখানে। তো এই জায়গাতে যে হেয়ার ফলিকলগুলো থাকে, এই হেয়ার ফলিকলগুলোকে এই ডাইহাইড্রোটেস্টোস্টেরন কী করে, প্রোগ্রেসিভ শ্রিঙ্কেজ করে ফেলে, অর্থাৎ তাদেরকে অ্যাট্রোফাইড করে ফেলে। ফলে এই জায়গাগুলোর হেয়ার ফলিকল কি হয়ে যায়, মানে অ্যাট্রোফি হয়ে ড্যামেজ হয়ে যায়। ওকে, ফলে এই জায়গাতে একেবারে কমপ্লিট হেয়ার লস হয়ে যাবে। ক্লিয়ার? এটাকে আমরা বলি মেল প্যাটার্ন হেয়ার লস বা মেল ব্যাল্ডনেস। আচ্ছা, আর ফিমেলদের ক্ষেত্রে হলে কি হবে, তাদের হেয়ার ফলটা প্রথম শুরু হবে এই যে একেবারে মাঝখানে, অর্থাৎ যেখানে তারা সিঁতি কাটে চুলের, সেখান থেকে হেয়ার লসটা শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে এই একই ডাইহাইড্রোটেস্টোস্টেরন যেটা স্ক্যাল্পে হেয়ার ফলিকলকে শ্রিঙ্ক করে ফেলছিল, অ্যাট্রোফি করে ফেলছিল, সে একই ডাইহাইড্রোটেস্টোস্টেরন সে আমাদের ফেস অর্থাৎ মেলদের দাড়ি যেখানে উঠে এখানে, তারপরে আপার লিপের এখানে, তারপরে ফ্রন্ট অফ দ্য চেস্টে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এই যে আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন, ব্যাক অফ দ্য ট্রাঙ্ক, এই জায়গাগুলোতে হেয়ার ফলিকলকে সে আরও স্টিমুলেট করে, গ্রো করায়, তাদেরকে কি করে, বুস্ট আপ করে। ফলে সেখানে ভেলাস হেয়ার থেকে কি হয়, আমাদের যে টার্মিনাল হেয়ার তৈরি হয়। অর্থাৎ ভেলাস হেয়ার মানে কি, ভেলাস হেয়ার হলো যে যেই চুলগুলো একদম চিকন পাতলা, অর্থাৎ বাচ্চারা যখন হয় তখন তাদের চুলগুলো কি থাকে, একেবারে পাতলা চিকন থাকে, তাই না, আঁশের মতো থাকে। পরবর্তীতে আমরা যখন বয়স হয়, বড় হতে থাকি, আস্তে আস্তে চুলগুলো কি হয়, গাঢ় ঘন হয়, তাই না, সেখানে স্ক্লেরো প্রোটিন জমা হয়, কোলাজেন জমা হয়, অর্থাৎ এটাকে বলি টার্মিনাল হেয়ার। তাহলে ডাইহাইড্রোটেস্টোস্টেরনটা তখন এই জায়গাগুলোতে, ফেসিয়াল যে রিজিয়ন বললাম, হ্যাঁ, তারপরে আপার চেস্ট, ব্যাক অফ দ্য ট্রাঙ্ক, এই জায়গাগুলোতে সে কী করে, টার্মিনাল হেয়ার তৈরিতে সাহায্য করে। ফলে দেখেন, তাহলে যখন কারো অতিরিক্ত অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন তৈরি হবে, এখন এটা মেল পার্সনে হলে এটা তার ভালোই, যে তার দাড়ি এগুলো ঘন ঘন হবে, কিন্তু ফিমেল হলে তার তখন যে এই যে অ্যাবনর্মাল জায়গাগুলোতে তার যখন হেয়ার গ্রো করতে শুরু করবে, এটাকে আমরা কি বলি, হার্সুটিজম। এটাকে আমরা কি বলি, হার্সুটিজম। তাহলে হার্সুটিজমটা এটা হচ্ছে ফর ফিমেল। ক্লিয়ার? হেয়ার থিনিংয়ের আরেকটা কারণ হলো যে এই যে এক্সেস কর্টিসল, তারা আমাদের ফাইব্রোব্লাস্টকে কী করে, এই যে আমাদের ডার্মিস এপিডার্মিসের যে ফাইব্রোব্লাস্ট তাদেরকে সাপ্রেস করে দেয়। ফলে তারা কোলাজেন সিনথেসিস করতে পারে না, ডার্মাল কোলাজেন। ওকে, 2 নম্বর হলো এক্সেস কর্টিসলটা আমাদের যে এই যে ক্যারাটিনোসাইট, হ্যাঁ, ক্যারাটিনোসাইটের প্রলিফারেশনকে হোল্ড করে দেয়, বন্ধ করে দেয়। তারপরে দেখেন এই যে আমাদের হেয়ারের একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট কি, কোলাজেন। তাহলে ফাইব্রোব্লাস্টকে সে যেহেতু এক্সেস কর্টিসল ইনহিবিট করে, ফলে সে কোলাজেন তৈরি করতে পারে না, ফলে আমাদের হেয়ারের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি কমে যায়, ফলে হেয়ারগুলো কি হয়, থিন হয়ে যায়, এবং তারা সহজেই, যেহেতু তাদের যে স্ট্রেংথ কমে যায়, সহজে হেয়ার ফল শুরু হয়। ওকে, চুল আঁচড়াতে গেলে অথবা হাত দিয়ে চুল মানে যখন ধরতে যায় তখনই হেয়ার ফল শুরু হয়। এই হলো বিষয়টা। আচ্ছা, এবার আসেন যে এখানে একনি এবং প্লেথোরা, এটার কারণ কি? দেখেন, এটাও সেই একই ব্যাখ্যা, যে এই যে এখানে অ্যাসিটিএস প্রোডাকশন বাড়ার কারণে আলটিমেটলি অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন প্রোডাকশন বাড়ছে, সেটার থেকে আলটিমেটলি পেরিফেরালি এসে ডাইহাইড্রোটেস্টোস্টেরন তৈরি হচ্ছে, এবং এই ডিএইচটি এটা কি করে, আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেটেড করে, ফলে অতিরিক্ত সেবাম প্রোডাকশন হয়। আর এই অতিরিক্ত সেবাম যখন প্রোডাকশন হয়, তার হেয়ার ফলিকলের মধ্যে এসে ক্লগড হয়ে যায়, আটকে যায়, যেহেতু অতিরিক্ত পরিমাণে তৈরি হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী তারা কি হতে পারছে না, এক্সক্রিট হতে পারছে না হেয়ার ফলিকলের মাধ্যমে। ফলে সেখানে যখন তারা আটকে যায়, আলটিমেটলি এখানে আবার কি হয়, এই যে বয়েলের মতো প্যাপিউল, পাস্টিউল, নোডিউল এগুলো তৈরি হতে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট, যে আপনারা জানেন কর্টিসল কী করে, আমাদের ইমিউনিটিকে কী করে, সাপ্রেস করে। ফলে এক্সেস কর্টিসলের কারণে আমাদের ঠিক একইভাবে স্কিনের ইমিউনিটি ফল করবে, ফলে স্কিনের মধ্যে যে আমাদের বিভিন্ন প্যাথোলজিক্যাল যে সকল ব্যাকটেরিয়া তারা গ্রো করতে শুরু করবে, এরা হেয়ার ফলিকলে ইনফেকশন করবে, ইনফ্লামেশন করবে, সেখান থেকেও পাস্টিউল, নোডিউল এগুলো তৈরি হতে থাকবে। ওকে, আচ্ছা, তারপরে আসেন যে প্লেথোরা। প্লেথোরা মানে কি, অর্থাৎ এটা অনেকটা হচ্ছে মানে মানে ফ্লাশিং ইন টাইপের, অর্থাৎ আপনার মুখে স্পেশালি আমাদের যে চিক্স, মানে ফেসের যে চিক্স, যেখানে আমরা ঠিক মেলার ফ্লাশেস পেতাম মাইট্রাল স্টেনোসিসে, ওই জায়গাটা মনে হবে এইমাত্র বুঝি মেকআপ করে আসছে, এরকম লালচে হয়ে থাকবে, মুখটা লালচে হয়ে থাকবে। ফেসে কেন বোঝা যায়, কারণ ফেস হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে কি মানে লাইট এরিয়া, এখানের মধ্যে যে কোনো পিগমেন্টেশন বলেন, ফ্লাশিং বলেন, সব কিছু ভালো বোঝা যায়। এই কারণে এটা আসলে মানে প্লেথোরাটা ফেসে ভালো বোঝা যায়, তবে এটা শরীরের অন্য যে কোনো জায়গায়ও হতে পারে, কারণ এটা তো ডিফিউজলি তার স্কিন থিনিং হচ্ছে। এখন দেখেন এই যে প্লেথোরা, এটা হওয়ার মেইন কারণ হচ্ছে স্কিন থিনিং। একটু বুঝবেন, এটা হওয়ার মেইন কারণ হলো স্কিন
থিনিং। এখন দেখেন এই যে স্কিন থিনিং হয়ে যাচ্ছে, এটা হওয়ার কারণ কি একটু আগেই বললাম যে স্কিনের দুইটা লেয়ার, একটা হলো এপিডার্মিস, একটা ডার্মিস, তাই না? ডার্মিস হচ্ছে আমাদের মেইন যে স্কিনের স্ট্রাকচারাল মেকানিক্যাল সাপোর্ট দেয়, আর এপিডার্মিসের জাস্ট 5টা লেয়ার থাকে, সেখান থেকে কন্টিনিউয়াসলি স্ট্র্যাটাম বেজালি থেকে সেল তৈরি হয়, আর উপরের দিকে তারা ক্যারাটিনোসাইট হিসেবে আস্তে আস্তে শেডিং হতে থাকে, ঠিক আছে? তো মেইন হলো আসলে স্কিনের যে স্ট্রাকচারাল সাপোর্ট সেটা হলো ডার্মিস, এবং ডার্মিসের মধ্যে স্কিনের মেইন ব্লাড ভেসেলসগুলো থাকে। এখন দেখেন ডার্মিসের ইম্পর্টেন্ট মেকানিক্যাল যে স্ট্রাকচার সেটা হলো কোলাজেন, তাই না? তারপরে গ্লাইকোসেমানোগ্লাইকানস যেগুলো আছে, অর্থাৎ যেগুলোকে আমরা বলি ম্যাট্রিক্স সাবস্ট্যান্স। তো এই যে ফাইব্রোব্লাস্টকে একটু আগে বললাম, ফাইব্রোব্লাস্টকে সাপ্রেস করে দেখে কর্টিসল, ফলে ফাইব্রোব্লাস্ট কোলাজেন সিনথেসিস কমিয়ে ফেলে, তাই না? তারপরে বিভিন্ন যে গ্রাউন্ড সাবস্ট্যান্স অর্থাৎ গ্লাইকোসেমানোগ্লাইকানস এগুলো সিনথেসিসও কমে যায়, ফলে ডার্মিসটা আস্তে আস্তে থিন হতে থাকে, তাহলে ওভারঅল দেখবেন যে এই যে যারা কুশিং সিনড্রোমের পেশেন্ট তাদের স্কিনটা আপনার মনে হবে একেবারে পাতলা হয়ে গেছে, চিকন হয়ে গেছে, এবং তারা ফর্সা হয়ে যায়। ওই যে ওভারঅল স্কিন থিনিং হয়ে গেছে, তাহলে দেখতে মনে হচ্ছে সে মনে হয় ফর্সা হয়ে গেছে, আসলে এটা তো তার স্কিন থিনিংয়ের কারণে মনে হচ্ছে। এখন দেখেন যেহেতু ডার্মিসটা থিন হয়ে গেছে, ফলে ডার্মিসে থাকা যে ব্লাড ভেসেলসগুলো সেগুলো কি হবে, ভিজিবল হতে শুরু করবে, মানে উপর থেকে দেখা যাবে। এই কারণে আপনি দেখবেন মনে হবে যে চামড়ার নিচ দিয়ে তার ব্লাড ভেসেলসগুলো একেবারে মানে রগরেশা সব দেখা যাচ্ছে এরকম, এবং এটার কারণে মূলত ফেসটাকে কি দেখায়, লালচে দেখায়, ওই যে আন্ডারলাইং ব্লাড ভেসেলসগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন ঠিক এই যে ফাইব্রোব্লাস্টকে সে যেমন ডার্মিসের ফাইব্রোব্লাস্টকে সাপ্রেস করে, ফলে ডার্মিসে কোলাজেন সিনথেসিস কমে যায়, তাহলে একইভাবে আমাদের যে ব্লাড ভেসেলসের টিউনিকা অ্যাডভেন্টিশিয়া আছে, টিউনিকা অ্যাডভেন্টিশিয়ারও একটা মেইন কম্পোনেন্ট কি, কোলাজেন, তাহলে সেখানেও কোলাজেন সিনথেসিস কমে যাবে, তাহলে আমাদের ব্লাড ভেসেলসের ওয়ালের মেকানিক্যাল স্ট্রেংথও কমে যাবে, ফলে ব্লাড ভেসেলসগুলো কী হয়ে যাবে, ফ্র্যাজাইল হয়ে যাবে, যে কোনো সময় তারা রাপচার হয়ে যেতে পারে, ফলে দেখা দিবে কি ব্রুইজিং। এই কারণে স্কিনের বিভিন্ন জায়গায় ব্রুইজিং, তারপর হচ্ছে পেটিকি, একাইমোসিস, হ্যাঁ, এগুলো দেখা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আলহামদুলিল্লাহ এই একটা ডার্মাল থিনিংয়ের সাথে আপনার ফেশিয়াল প্লেথোরা, তারপরে হচ্ছে যে আমাদের ব্রুইজিং, ঠিক আছে, এগুলো সব কিছু আপনি বুঝে ফেলছেন আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে আসেন যে প্যাথোফিজিওলজি অফ মুন ফেস, অর্থাৎ এখানে আপনি দেখবেন যে পেশেন্টের ওভারঅল পুরো ফেসটা, এটাকে আমরা কুশিং-গয়েড ফেস বলি, অর্থাৎ কেমনটা গোল হয়ে যাবে, মানে মনে হবে ফেস অ্যাবনর্মালি ফেসটা কি সোলেন হয়ে আছে। একটা জিনিস মাথায় রাখবেন, হাইপোথাইরয়েডিজমে ফেশিয়াল পাফিনেস কিন্তু হয় না, হাইপোথাইরয়েডিজমে কি হয়, পেরিঅরবিটাল পাফিনেস হয়, পেরিঅরবিটাল সোয়েলিং হয়। তাহলে হাইপোথাইরয়েডিজমে কি হবে, মূলত চোখের চারপাশ ফুলে যাবে, আর কুশিং সিনড্রোমে কি হবে, পুরো ফেসটাই ফুলতে পারে। কথা বুঝতে পারছি? তো এটা হওয়ার মেইন কারণ কি, এটা হচ্ছে যে আমাদের যে ফেসের যে সাবকিউটিনিয়াস টিস্যু আছে সেখানে অতিরিক্ত অ্যাডিপোসাইট অ্যাকিউমুলেট হতে শুরু করে, অর্থাৎ ফ্যাট ড্রপলেট জমতে শুরু করে। এটার কারণ কি, এটার কারণ হলো যে কর্টিসল, অ্যাক্সেস কর্টিসল তৈরি হচ্ছে বডিতে। অ্যাক্সেস কর্টিসলের একটা কাজ কি, সে লাইপোজেনেসিস করে, এবং এই লাইপোজেনেসিসটা কোথায় করে, বডির ফেসে, তারপরে সেন্ট্রিপেটালি অর্থাৎ ট্রাঙ্কে আমাদের, যেমন হচ্ছে নেক, হ্যাঁ, ব্যাক অফ দ্য নেক, তারপরে চেস্ট, আপার চেস্ট, তারপরে অ্যাবডোমেন, পেন্ডুলাস অ্যাবডোমেন হয়ে যায়, তাই না? অর্থাৎ সেন্ট্রাল পার্টে সেন্ট্রিপেটাল, এটাকে আমরা কি বলি, সেন্ট্রিপেটাল রেজিওনে সে কী করে, ফ্যাট অ্যাকিউমুলেশন করে বা লাইপোজেনেসিস করে, ফলে অ্যাডিপোসাইট জমতে শুরু করে, এবং সেগুলো কি হয়, ফুলতে শুরু করে। তাহলে দেখেন এক্সেস কর্টিসল প্রমোটস লাইপোজেনেসিস মানে এখানে কি হবে, অ্যাডিপোসাইটের মধ্যে বেশি বেশি ফ্যাট ড্রপলেট জমতে থাকবে, এবং ওই জায়গাগুলো কী হবে, ভালকি হতে শুরু করবে। তো ইন স্পেসিফিক সেন্ট্রাল বডি রেজিয়ন, এই যে সেন্ট্রাল বডি রেজিয়ন বা এটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল, হ্যাঁ, সেন্ট্রিপেটাল। তো এটা কি কি, এই যে ফেস, ফলে এখানে মুন ফেস হবে, আপার ব্যাকে হবে, ফলে বাফালো হাম্প, অর্থাৎ ওই যে ঘাড়ের পেছনে একদম ফুলে যাবে, ঠিক আছে, অতিরিক্ত ফ্যাট জমার কারণে, এটাকে আমরা বলি বাফালো হাম্প। তারপরে সুপ্রাক্ল্যাভিকুলার এরিয়া, এই যে সুপ্রাক্ল্যাভিকুলার যে ফসা থাকে, আমাদের গর্ত হয়ে থাকে, এটা সাধারণত তাদের ক্ষেত্রে দেখবেন এটা একদম ফুলে আছে, এবং হাত দিলে দেখবেন এটা একেবারে কি সফট টু ফার্ম, মানে সব মানে এখানে ফ্যাট জমে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো মেইন কারণ। আরেকটা কারণ হলো দেখেন এই যে তার সেন্ট্রিপেটাল সোয়েলিং হচ্ছে, একটা তো বললাম যে এখানে লাইপোজেনেসিস হয়ে ফ্যাট জমছে, আর হচ্ছে ফ্লুইড রিটেনশন হয়। কেন? কারণ গ্লুকোকর্টিকয়েড অলসো হ্যাজ মিনারেলোকর্টিকয়েড লাইক অ্যাক্টিভিটি। সো গ্লুকোকর্টিকয়েডে কী করতে পারে, আমাদের ওই যে কালেক্টিং টিউবিউলসে যে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর তাকে অ্যাক্টিভেট করে, ফলে সেখানে বেশি বেশি সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়, ফলে বডিতে ব্লাড ভলিউম অর্থাৎ যে ফ্লুইড ভলিউম বেড়ে যাচ্ছে, এবং সেই ফ্লুইডগুলো কী করে, ইন্টারস্টিশিয়াল স্পেসে এসে জমতে থাকে, ফলে আলটিমেটলি কী হয়, এখানে ওভারঅল বডি ওয়েট
বাড়তে শুরু করে। তাহলে একজন কুশিং সিনড্রোমের পেশেন্টের বডি ওয়েট বাড়ার কারণ 1 নম্বর হলো ফ্যাট অ্যাকিউমুলেশন, 2 নম্বর হলো ফ্লুইড অ্যাকিউমুলেশন। ক্লিয়ার? আচ্ছা, তো এই কথাগুলো বলছে, এই দুটো জিনিস মনে রাখলে ইনশাল্লাহ এনাফ। তারপর আসেন দেখেন এই যে প্যাথোফিজিওলজি অফ ডিক্রিজড স্কিন থিকনেস, এটা বলেছি আমি অলরেডি, স্কিন থিন হয়ে যায়। তারপর ইজি ব্রুইজিং, এটাও বলেছি আমি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন কোলাজেন সিনথেসিস কমে যাচ্ছে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সাবস্টেন্স সিনথেসিস কমে যাচ্ছে, যে গ্লাইকোসামিনোগ্লাইকান সিনথেসিস কমে যাচ্ছে, ক্যারোটিনোসাইট প্রলিফারেশন কমে যাচ্ছে, ফলে এপিডার্মিসটাও থিন হয়ে যাচ্ছে, তাই না? তারপরে ক্যাপিলারি ফ্র্যাজাইলিটি হয়ে যাচ্ছে, কেন? ওই যে ভাস্কুলার যে টিউনিক অ্যাডভেন্টিশিয়ার কোলাজেন ডেফিসিয়েন্সি হচ্ছে, কারণ মেকানিক্যাল স্ট্রেংথ কমে যাচ্ছে, সেখান থেকে ব্রুইজিং হচ্ছে। আরেকটা হলো যে যেমনটা বলেছিলাম যে আপনাদেরকে কর্টিসল কি করে, সে আমাদের বডিতে একটা ইমিউনো সাপ্রেশন করে, কি করে? ইমিউনো সাপ্রেশন করে। এখন দেখেন এই ইমিউনো সাপ্রেশনটা সে আসলে কিভাবে করছে দেখেন, এই কারণেই গ্লুকোকর্টিকয়েডস যারা নেয় তাদের অপরচুনিস্টিক ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কারণ দেখেন এই যে কর্টিসল সেটা কি করে, সেটা আমাদের এই নিউট্রোফিল, তারপরে ম্যাক্রোফেজ, মনোসাইট, ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল, লিম্ফোসাইট, এদের সবার ক্যামোট্যাক্সিস কমিয়ে দেয়। অর্থাৎ কোনো একটা জায়গায় যখন ইনফেকশন হয় ওই জায়গায় ম্যাক্রোফেজ কী করে, ইন্টারলিউকিন 1, 6, TNF আলফা রিলিজ করে ব্লাড ভেসেলসের থেকে আরও নতুন নতুন ইমিউন সেলকে ডেকে আনে অ্যাট দ্য সাইট অফ ইনফেকশন টু কজ ইনফ্লামেশন। কিন্তু এই যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্সগুলো রিলিজ হচ্ছে, এই সব প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিলিজ অ্যান্ড সিনথেসিস এগুলোকে কী করে, সাপ্রেস করে দেয়। এই যে স্টেরয়েড কী করে, ইন্টারলিউকিন 1, 6, TNF আলফা এগুলো সিনথেসিস কমিয়ে দেয়, ইন্টারলিউকিন 2 সিনথেসিস কমিয়ে দেয়, অ্যান্টিজেন প্রেজেন্টেশন ক্যাপাসিটি কমিয়ে দেয়, ঠিক আছে। তারপরে দেখেন এই যে হেল্পার টি সেল প্রোডাকশন এবং ক্যামোট্যাক্সিস এগুলো কমিয়ে দেয়, ফলে আলটিমেটলি কোনো একটা জায়গায় ইনফেকশন হলেও সেই জায়গায় ইমিউন সেলগুলো দৌড়ে গিয়ে ক্যামোট্যাক্সিস করতে পারে না, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবেন। তবে এটার সাথে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে গ্লুকোকর্টিকয়েডস সেটা ইমিউন সেলের ক্যামোট্যাক্সিস কমায়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে আলটিমেটলি কী হয়, ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। তবে সে কিন্তু WBC কাউন্ট বাড়ায় এবং এর মধ্যে আবার নিউট্রোফিলের কাউন্ট রিলেটিভলি বেশি বাড়ায়। ফলে গ্লুকোকর্টিকয়েড ইটসেলফ ক্যান কজ নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এটা মাথায় রাখবেন। তাহলে যেই পেশেন্টটাকে আপনি হসপিটালে মানে তাকে আইভি গ্লুকোকর্টিকয়েড দিচ্ছেন ডিউ টু এনি ডিজিজ কজ, তার কিন্তু আপনি ব্লাড পিকচারে কী পেতে পারেন, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। এই কারণে ডেভিডসনের সরাসরি একটা লাইন আছে, আমি পরের দিকে দেখাবো, যে গ্লুকোকর্টিকয়েড পাচ্ছে এমন পেশেন্টের ইনফেকশন যখন আপনি সার্চ করবেন সিবিসিতে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পেলেই খুশি হওয়া যাবে না, কারণ এটা ইনফেকশন না, এটা ইটসেলফ গ্লুকোকর্টিকয়েডের কারণেও হতে পারে। এই কারণে ক্লিনিক্যালি আপনি আদার্স ক্লুগুলো সার্চ করবেন, পেশেন্টের সিমটম, ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিং আপনাকে রিলাই করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে দেখেন এই যে আমার কর্টিসল ইনফ্লামেশনকে কমিয়ে দিচ্ছে, তাহলে যেখানে ইনফ্লামেশন হতে পারবে না সেখানে আলটিমেটলি কী হবে না, ওন হিলিংও হবে না। কেন? কারণ আপনারা জানেন ইনফ্লামেশন হয়ে প্রথমে ওই জায়গার যে প্যাথোজেন, মাইক্রো অর্গানিজম, ডেড টিস্যু এগুলোকে সবকে খেয়ে ফেলে, ম্যাক্রোফেজ খেয়ে ফেলে, পরিষ্কার করে জায়গাটা। তারপরে ম্যাক্রোফেজ অল্টারনেটিভ পাথওয়েতে অ্যাক্টিভেটেড হয়, সে ইন্টারলিউকিন 10 ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা রিলিজ করে, সেগুলোর মাধ্যমে সেখানে ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেটেড হয়। ফাইব্রোব্লাস্ট তখন কী করে, কোলাজেন সিনথেসিস করে, বিভিন্ন কানেকটিভ টিস্যু তৈরি করে, তারপরে সেখানে অ্যাঞ্জিওজেনেসিস হয়, তারপরে পুনরায় সেখানে আবার টিস্যু হিল হয়। তার মানে আমরা বুঝলাম যে ওন হিলিংয়ের পূর্বশর্ত ইনফ্লামেশন। তাহলে যেহেতু ইনফ্লামেশন হতে পারছে না, মোর ওভার কর্টিসল ক্যান ডাইরেক্টলি ইনহিবিট দ্য ফাইব্রোব্লাস্ট, ফলে ওভারঅল এখানে কী হবে, ওন হিলিংটা ডিলেইড হবে। এই যে দেখেন কর্টিসল ইনহিবিটস ইনফ্লামেটরি সেল রিক্রুটমেন্ট, যেটা একটু আগে বললাম, অ্যাঞ্জিওজেনেসিসকেও সে ইনহিবিট করে, ম্যাট্রিক্সে যে ম্যাট্রিক্স রিমডেলিং এগুলোকে সে ইনহিবিট করে, আলটিমেটলি কী হবে, ওন হিলিংটা ডিলেইড হবে, স্লো হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ওন হিলিংয়ের ব্যাপারটা। এখন আসেন গ্লুকোকর্টিকয়েডের আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে সাইড ইফেক্ট, মেজর সাইড ইফেক্ট, সেটা হলো পেপটিক আলসার ডিজিজ। তবে ডেভিডসনে খুব সুন্দর একটা লাইন আছে, আমি পরে দেখাবো। দেখেন ডেভিডসনে বলা হচ্ছে, এটা নিয়ে আসলে ডিবেট আছে, যে কাউকে যদি আপনি শুধুমাত্র গ্লুকোকর্টিকয়েড দেন, কোনো অ্যানেসাইডস বা অ্যাসপিরিন দিচ্ছেন না, তাহলে তার পিউডি হবে কি হবে না এই ব্যাপারে কনফিউজড। অর্থাৎ বলা হচ্ছে যে গ্লুকোকর্টিকয়েড একা একা আমাদের পিউডি করতে পারে না, কিন্তু গ্লুকোকর্টিকয়েডসের সাথে যদি অ্যানেসাইডস অথবা অ্যাসপিরিন নেয়, তাহলে কিন্তু পেশেন্টের পিউডি হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়, সিনার্জিস্টিকভাবে কাজ করে। কথা বুঝতে পারছি? এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এবং এটা রাউন্ড আমাদেরকে বলেছিল। তার মানে এটা মাথায় রাখবেন যে গ্লুকোকর্টিকয়েড ইটসেলফ পিউডি করার রিস্ক অনেক কম। ওকে, আচ্ছা, এটা নিয়ে একটা কনফিউশন আছে এখনও।
তাহলে এখন দেখেন আসি আমরা আমাদের কথায় যে গ্লুকোকর্টিকয়েডস এটা পেপটিক আলসার ডিজিজ কীভাবে করে। দেখেন এই যে গ্লুকোকর্টিকয়েডস অর্থাৎ কর্টিসল সে কী করে, সে গ্যাস্ট্রিন হরমোন রিলিজ বাড়িয়ে দেয়। আর গ্যাস্ট্রিন কী করে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ায়, প্যারাটাল সেলের উপরে কাজ করে। তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন যদি বেড়ে যায় কী হবে, আলটিমেটলি পিইউডি হওয়ার ঝুঁকি বাড়বে। 2 নাম্বার দেখেন এই যে গ্লুকোকর্টিকয়েডস সে আমাদের যে গ্যাস্ট্রিক মিউকোসাল যে সেলসগুলো আছে, মিউকোসাল লাইনিং যে সেলগুলো, এই সেলগুলোর মধ্যে সে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমিয়ে দিবে। কেন? কারণ আপনারা জানেন যে গ্লুকোকর্টিকয়েডস কী করে, আমাদের সেল মেমব্রেনের যে ফসফোলিপিড আছে, ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড প্রোডাকশন এটাকে বন্ধ করে দেয়। তো ফসফোলিপিড থেকে যদি অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হতে না পারে, তাহলে সেখান থেকে আলটিমেটলি কি প্রোস্টাগ্ল্যান্ডিনও তৈরি হবে না। তার মানে গ্লুকোকর্টিকয়েডস প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন কমায়। আর প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি? প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হলো গ্যাস্ট্রিক মিউকোসাতে ব্লাড সাপ্লাই বাড়ানো, গ্যাস্ট্রিক মিউকোসার মধ্যে মিউকাস প্রোডাকশন বাড়ানো, গ্যাস্ট্রিক মিউকোসাল সেলসগুলো থেকে বাইকার্বনেট প্রোডাকশন বাড়ানো। ফলে দেখেন মিউকোসাল সেলসগুলো এখন গ্লুকোকর্টিকয়েডসের কারণে কি পাচ্ছে না, ব্লাড সাপ্লাই পাচ্ছে না, ফলে তারা উইক হয়ে যাচ্ছে, শেডিং হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। তারপরে 2 নাম্বার যে গ্যাস্ট্রিক মিউকোসাল সেলসগুলো কি করতে পারছে না, মিউকাস তৈরি করতে পারছে না, ফলে গ্যাস্ট্রিক লুমেনের মধ্যে কোনো প্রোটেক্টিভ লেয়ার নাই, ফলে সহজেই অ্যাসিড আমার স্টোমাক ওয়ালকে টাচ করে ফেলছে, ইনজুর্ড করছে। তারপরে 3 নাম্বার পয়েন্ট, এখানে মিউকোসাল সেলসগুলো প্রোস্টাগ্ল্যান্ডিনের সহায়তায় বেশি বেশি বাইকার্বনেট তৈরি করতো, এবং এই বাইকার্বনেট দিয়ে তারা গ্যাস্ট্রিক অ্যাসিডের H+কে কী করতো, নিউট্রালাইজ করতো। এখন সেটাও তারা করতে পারছে না, ফলে সহজে আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা ইরোশন হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। ক্লিয়ার? অন্যদিকে একটু আগেই বললাম যে কর্টিসল ইটসেলফ weakens the vessel's wall and increases the risk of vessel injury। এই যে দেখেন ভাস্কুলার ফ্র্যাজিলিটি বেড়ে যাচ্ছে, ফলে কি হবে, জিআই ব্লিডিং রিস্ক বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন একদিকে অ্যাসিড প্রোডাকশন বাড়াচ্ছে, আরেকদিকে গ্যাস্ট্রিক মিউকোসাল প্রোটেকশন কমাচ্ছে, আরেকদিকে ব্লাড ভেসেলসকে উইক করে দিচ্ছে। সব কিছু মিলে পিইউডি এবং আপার জিআই ব্লিডিংয়ের রিস্ক বেড়ে যাচ্ছে। শুধু নট অনলি আপার জিআই, লোয়ার জিআই এনি জায়গায় আমার কি হতে পারে, ব্লিডিং রিস্ক বেড়ে যেতে পারে। স্টোমাকে বেশি বাড়বে। কেন? কারণ স্টোমাকে গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশনের মেইন সাইট, এই কারণে। ওকে, আচ্ছা, এবার আসেন যে এখানে আমাদের কুশিং সিনড্রোমের আরেকটা ফিচার, ইম্পর্টেন্ট ফিচার, সেটা হলো স্ট্রাই এবং হলো প্রক্সিমাল মায়োপ্যাথি বা প্রক্সিমাল মাসল উইকনেস। ঠিক আছে, তাহলে প্রথম আসে স্ট্রাই। তো দেখেন এই স্ট্রাইটা কেন হয়, এই স্ট্রাইটা হওয়ার মেইন কারণ হলো ওই যে আমাদের একই কথা যে এখানে ডার্মাল থিনিং হয়ে যাচ্ছে, তাই না, থিনিং অফ ডার্মিস। তাহলে দেখেন একদিকে আমাদের অ্যাবডোমেনের ডার্মিস, এপিডার্মিস এগুলো থিন হয়ে যাচ্ছে, আবার এখানে কি হচ্ছে, কর্টিসলের কারণে সেন্ট্রিপেটাল লাইপোজেনেসিস হচ্ছে, এক্সেস ফ্যাট অ্যাকিউমুলেশন হচ্ছে। ফলে দেখেন এই অতিরিক্ত ফ্যাটগুলো স্কিনকে কী করবে, নিচ থেকে ধাক্কা দিবে, ফলে এখানে ডার্মাল টিয়ারিং হবে। এই যে দেখেন টিয়ারিং অফ ডার্মাল লেয়ার্স, হ্যাঁ, ফলে স্কিন যখন টিয়ারিং হবে ওই টিয়ারিংটাই আমাদের কাছে কি হিসেবে দেখা দেয়, স্ট্রাই হিসেবে দেখা দেয়। এখন দেখেন এখানে যেহেতু স্কিনটা থিন হয়ে যাচ্ছে, ফলে আন্ডারলাইন ব্লাড ভেসেলসগুলো কী হয়, ভিজিবল হয়, আমি বলেছি প্লেথোরাতে। ফলে দেখেন ওই যে আমাদের এই স্ট্রাইগুলো দেখতে, যেহেতু এখানে ব্লাড ভেসেলসগুলো ভিজিবল হচ্ছে স্কিনের মাধ্যমে, তাহলে এগুলোকে দেখতে কেমন দেখাবে, সাদা দেখাবে নাকি একটু যে পার্পলিশ পিঙ্কিশ টাইপের দেখাবে? ইয়েস, একটু পার্পলিশ টু পিঙ্কিশ কালারের দেখাবে। কিন্তু এটা যদি গ্র্যাভিড ইউটেরাসের কারণে হতো ডিউরিং প্রেগনেন্সি, তখন এটা হতো কালারটা কেমন, সাদাটে। কারণ ওখানে কিন্তু কি হয় নাই, ডিউরিং প্রেগনেন্সি যে স্ট্রাইগুলো দেখা যায় ওখানে তো স্কিন থিনিং হয় না, ফলে ওখানে আপনি কালারটা দেখবেন কি কীরকম, সাদা, আর এখানে কালারটা দেখবেন একটু পিঙ্কিশ পার্পল কালারের দেখতে পাবেন। ওকে, আচ্ছা, তো এই হলো আমাদের মেইন কারণটা। এখন আসেন আরেকটা হলো যে প্রক্সিমাল মাসেল উইকনেস। প্রক্সিমাল মাসেল উইকনেস কি, কর্টিসল ইটসেলফ ডিরেক্ট সে কী করে, প্রোটিন ক্যাটাবলিজম করে, যে প্রোটিওলাইসিস করে স্কেলেটাল মাসেলে, এবং এই প্রোটিওলাইসিসটা বডির প্রক্সিমাল মাসেলগুলোতে বেশি হয়। যেমন প্রক্সিমাল মাসেল বলতে সহজ ভাষা কি, আমাদের সেন্ট্রাল এক্সিসের কাছাকাছি, অর্থাৎ পেক্টোরাল গার্ডেল এবং পেলভিক গার্ডেলের কাছাকাছি। তাহলে পেলভিক গার্ডেলের কাছাকাছি কে আছে, থাই। তাহলে থাইগুলো একদম মাসেল ব্রেকডাউন হয়ে দেখবেন তার উপরের পাগুলো একদম চিকন চিকন হয়ে যাবে। তাহলে এদিকে পেট অনেক ফুলে আছে, বড় হয়ে আছে ডিউ টু লাইপোজেনেসিস, সেন্ট্রিপেটাল, আবার এদিকে পা চিকন হয়ে আছে, তাই না? ফলে ওভারঅল এই কুশিং সিনড্রোমের মানুষটাকে আপনার দেখে মনে হবে যে তার মানে বডির একদম পেট এবং মুখ খুব ফুলে আছে, ওভেজ হয়ে আছে, কিন্তু হাত পাগুলো চিকন চিকন। ঠিক আছে, একটু পর আমি ছবি দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আর এরপর আসেন পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেলের মানে
আমাদের যে এই যে হিউমেরাস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের যে শোল্ডার, এই রিজনের মাসেলগুলো সব ওয়াস্টিং হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তার হাতও একদম চিকন চিকন হয়ে যাবে। এখন আমাদের এই প্রক্সিমাল মাসেলগুলোর মেইন কাজ কি? এই প্রক্সিমাল মাসেলগুলোর মেইন কাজ হলো আমাদেরকে মানে শোয়া থেকে বসতে অথবা বসা থেকে উঠে দাঁড়াতে হেল্প করা। এই কারণে আমি আমার চোখের সামনে ভাসতেছে যে এই যে আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোমের একজন পেশেন্ট, ওনাকে আমরা কি করলাম, বসিয়ে দিয়ে ধরে আমরা পেশেন্টকে বসাইছি, বসানোর পরে বলছে মা আপনি দাঁড়ান, উনি দাঁড়াতে পারতেছে না। তাহলে প্রক্সিমাল মাসেল উইকনেস, এটাকে ক্লিনিক্যালি দেখার সহজ উপায় কি, রুগীকে ধরে বসাই দিবেন, বসার পর আপনি নিজে নিজে দাঁড়ান, দেখবেন দাঁড়াতে পারবে না। তাহলে প্রক্সিমাল মাসেল উইকনেস থাকলে পেশেন্ট স্ট্যান্ডিং পজিশনে আসতে পারবে না বসা থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে মেইন আমাদের বিষয়টা। আচ্ছা, তো এখন আসেন আপনাদেরকে আমি এই আমাদের ছবিটা একটু দেখাই ডেভিডসনের। এই যে দেখেন পেশেন্টের আপনি ওভারঅল অ্যাপিয়ারেন্স দেখেন, তার হাত পা এগুলো একদম চিকন চিকন হয়ে আছে। তো এটা হলো যে আমাদের প্রক্সিমাল মাসেল, এই যে প্রক্সিমাল মাসেল। এদিকে আবার পেট একদম ফুলে আছে, মুখ একদম ফুলে আছে, ওই যে সেন্ট্রিপেটাল লাইপোজেনেসিস। এখানে দেখেন এই যে এগুলো হলো স্ট্রাই, হ্যাঁ, এবং এগুলো দেখেন একটু পিঙ্কিশ কালার, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিষয়টা। এরপরে আসেন যে আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয় হাইপার গ্লাইসেমিয়া হয়। হাইপার গ্লাইসেমিয়া কেন হয়? ওই যে গ্লুকোকর্টিকয়েডস কী করে, গ্লুকোনিওজেনেসিস তারপরে গ্লাইকোজেনোলাইসিস এগুলো বাড়িয়ে দেয়, ফলে বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। ওকে, আচ্ছা। 2 নম্বর, গ্লুকোকর্টিকয়েডস ইনসুলিন রেজিস্ট্যান্স করে, ফলে ইনসুলিন কাজ করতে পারে না, ফলে ব্লাড গ্লুকোজগুলো সেলের মধ্যে ঢুকতে পারে না গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে, ফলে ওরা ব্লাডের মধ্যে ঘুরতে থাকে। এই কারণে হাইপার গ্লাইসেমিয়া দেখা দেয়। এই কারণে দেখবেন হসপিটালে যখনই আমরা স্টেরয়েড দিই তখন আমরা কি লিখে দিই আমাদের এই অর্ডার লিস্টে, প্লিজ চেক সিভিজি রেগুলারলি। তো এটার কারণ হলো এই যে গ্লুকোকর্টিকয়েডস দিলে কি হয়, আমাদের যে এটা ব্লাড সুগার লেভেল এটা আনকন্ট্রোল হয়ে যেতে পারে। ডায়াবেটিক পেশেন্ট হলে তো আরও ঝামেলা, তখন ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করতে হবে। এরপরে আসেন যে এখানে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হয়। তো মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সটা কেন হয় দেখেন, আমি বলেছি এই যে দেখেন এটা এখানে আমি লিখে রেখেছি, একদম ইজি। দেখেন এই যে অতিরিক্ত প্লাজমা কর্টিসল, এই অতিরিক্ত গ্লুকোকর্টিকয়েড সার্কুলেশনের মাধ্যমে আমাদের হাইপোথ্যালামাসে এসে সে কী করবে, হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিনথেসিস অ্যান্ড রিলিজ কমিয়ে দিবে, এই যে সাপ্রেশন অফ জিএনআরএইচ। ফলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিনথেসিস যদি কমে যায় তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এলএইচ এবং এফএসএইচ রিলিজ কমে যাবে। তাহলে এলএইচ এবং এফএসএইচ রিলিজ যদি না হয় তাহলে আলটিমেটলি কী হবে, ওভারিয়ান ফলিকল এগুলো ম্যাচুরেশন হতে পারবে না, ফলে সেখান থেকে কি হবে, পেশেন্টের অ্যানওভুলেশন দেখা দিবে। ওকে, ফলে ইনফার্টিলিটি দেখা দিতে পারে। দেখেন তাহলে কুশিং সিনড্রোমের সাথে ইনফার্টিলিটির একটা স্ট্রং কানেকশন আছে। তারপরে হলো যেহেতু এলএইচ এফএসএইচ কমে যাচ্ছে, আলটিমেটলি এগুলোই তো আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করে, ফলে পেশেন্টের কী দেখা দিবে, যেহেতু এলএইচ এবং এফএসএইচ সিক্রেশন কমে যাচ্ছে, পেশেন্টের অলিগোমেনোরিয়া তারপরে অ্যামেনোরিয়া এগুলো দেখা দিতে পারে, ঠিক আছে, অর্থাৎ মেনস্ট্রুয়াল ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, আচ্ছা, বা অ্যাবসেন্ট হয়ে যেতে পারে। তারপরে আসেন এখানে আমি যেটা বললাম যে এই যে যদি এটা অ্যাসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম হয়, যেহেতু অ্যাসিটিএস প্রোডাকশন বাড়ে, সে কী করে, অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে কাজ করে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন প্রোডাকশন বাড়িয়ে দেয়। তাহলে এদিকে পেশেন্টের এলএইচ এফএসএইচ কমার কারণে ওভারি থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিনথেসিস কমে যাচ্ছে, এদিকে আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যান্ড্রোজেন প্রোডাকশন বেড়ে যাচ্ছে। তাহলে ওই ফিমেলের কী হচ্ছে এখন, হাইপার অ্যান্ড্রোজেনিজম। তাহলে হাইপার অ্যান্ড্রোজেনিজম এটা ইটসেলফ কী করবে, এই অলিগোমেনোরিয়া বা মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার করে ফেলবে। তাহলে এই হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স ইন কুশিং সিনড্রোমগুলো। ওকে, তাহলে আমরা কী কী পাবো সেটা আপনাদেরকে বললাম, এখানে আমি বক্স করে দিয়েছি, আপনারা পরে একটু জাস্ট দেখে নিলে ইনশাল্লাহ বুঝবেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে নেক্সট ফিচার সেটা হলো খুব ইম্পর্ট্যান্ট। এরকম আমার চোখের সামনে ভাসতেছে, পেশেন্ট শুয়ে আছে বেডে, এই যে আমাদের কাছে ভার্টিব্রাল কলাপস নিয়ে এসছেন উনি, হ্যাঁ, মহিলা মানুষ ছিল, জয়েন্টে পেইন ছিল, রিউম্যাটোলজিক্যাল কজ, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। ওই যে আন্দাজে ফার্মাসিতে গিয়ে কী করছে, শুধু ওই গ্লুকোকর্টিকয়েডস খাইছে ব্যথা কমানোর জন্য। এরপরে আমাদের কাছে আসছে ভার্টিব্রাল ফ্র্যাকচার, অর্থাৎ আমরা এটাকে ভার্টিব্রাল কলাপস বলি। তো দেখেন গ্লুকোকর্টিকয়েডস অস্টিওপোরোসিস করে, আর পোস্ট ম্যানোপোজাল টাইমে বললে তো কথাই নেই, কারণ পোস্ট ম্যানোপোজাল স্টেটে কী হয়, ফিমেলদের অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। তার উপর যদি তার গ্লুকোকর্টিকয়েড ইনটেক হিস্ট্রি থাকে, কুশিং সিনড্রোম থাকে, তাহলে সেটা কী হবে,
আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। এখন গ্লুকোকর্টিকয়েডস অস্টিওপোরোসিস কেন করে? সহজ, একদম সহজ। প্লাজমা কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েডস দুইটা কাজ করে আমাদের বোনসের উপরে। অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি কমায়, অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বাড়ায়। তাহলে অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি কমায় দিলে কী হবে? বোন মিনারেলাইজেশন হবে না, বোন ম্যাট্রিক্স তৈরি হবে না। আবার অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বাড়াই দিচ্ছে, ফলে কী হবে? অস্টিওক্লাস্ট বোনসটাকে কী করবে? ডিমিনারেলাইজেশন করবে, বোনসটাকে রিজর্পশন করবে। তাহলে বোনসের ম্যাট্রিক্সকে সে ডিকে করে করে সব ক্যালসিয়ামগুলোকে ব্লাডে নিয়ে আসবে, ফলে বোনসগুলো কী হবে? ফ্র্যাজাইল হয়ে যাবে, সেখান থেকে বোনস ফ্র্যাকচার হয়ে যাবে। এটাকে আমরা কী বলি? অস্টিওপোরোসিসের কারণে যে ফ্র্যাকচার, এটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, তাই না? আচ্ছা, তো এই যে অস্টিওপোরোসিস, এটা মানে কুশিং সিনড্রোমে বেশি হয় কোথায়? যে কোনো জায়গায় হতে পারে, হাতে পায়ে হিউমারাসে, মানে যে কোনো জায়গায় হতে পারে, তবে সবচেয়ে বেশি হয় সেটা ভার্টিব্রাল কলামে, আমাদের ভার্টিব্রাল বডিতে। ফলে ভার্টিব্রাল বডিগুলো যখন এরকম ফ্র্যাকচার হয়ে যাবে, দেখেন এখানের মধ্যে যখন ফ্র্যাকচার হবে তখন এই ভার্টিব্রাল বডিটা কী করবে? বসে যাবে চাপ খেয়ে, কারণ উপর থেকে তাকে উপরের ভার্টিব্রাগুলো তার ওয়েট দিচ্ছে। তখন এই পেশেন্টের ভার্টিব্রাল হাইট এতটুকু ছিল, এখন এখানের কোনো একটা ভার্টিব্রা ভেঙে সে কী করছে? চুপসে গেছে, ফলে ভার্টিব্রাল হাইট কমে যাবে। ঠিক আছে, তো ডেভিডসন এটাকে এভাবে বলছে যে পেশেন্টের হাইট লস হবে। হ্যাঁ, ইভেন দেখেন যদি কোনো একটা ভার্টিব্রাল কলাপস এত বেশি পরিমাণে হয়, তখন আলটিমেটলি কী হবে? এই যে আমি যদি মেরুদণ্ডটাকে এভাবে আঁকি, তাহলে এখানে মনে করেন একটা ফ্র্যাকচার হলো, তখন এখানে একটা অ্যাঙ্গুলেশন তৈরি হবে। হ্যাঁ, অ্যাঙ্গুলেশন এবং নার্ভ কম্প্রেশন হতে পারে পেশেন্টের, তাই না? তখন আপনি ডাইরেক্ট পেশেন্টের নার্ভ কম্প্রেশনের ফিচারগুলো পেতে পারবেন, সোমাটিক নার্ভ। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়টা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই যে এই কথাটা আমি বলেছি যে এখানে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাবে, কারণ বডির ইনফ্লামেশন অর্থাৎ ইমিউন রেসপন্সগুলোকে কমিয়ে দিচ্ছে, ফলে ইনফেকশনের ঝুঁকি বাড়বে। তো পেশেন্ট যদি ডায়াবেটিক হয় তাহলে তার কথাই নেই, কথা বুঝাইতে পারছি? তারপর দেখেন হিলিং, এই যে পুয়ার হিলিং হবে, কোনো একটা ওন্ড হলে সেটা সহজে শুকাবে না, অনেকটা ডায়াবেটিসের মতো হবে। এরপর আসেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, সেটা হলো যে হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস হয়। এটার কারণ কি? এটার কারণ হলো যে গ্লুকোকর্টিকয়েডস হ্যাজ মিনারেলোকর্টিকয়েড লাইক অ্যাক্টিভিটি, আমি আগেও বলেছি। তাহলে গ্লুকোকর্টিকয়েড কী করতে পারে? সে আমাদের কালেক্টিং টিউবিউলের মধ্যে যে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর আছে তার উপরে কাজ করে সে কি করবে? মানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াবে আর পটাশিয়াম এক্সক্রিশন বাড়াবে। তাহলে যেহেতু ইউরিন দিয়ে পটাশিয়াম এক্সক্রিটেড হয়ে যাচ্ছে, তাহলে বডিতে কী দেখা দিবে? হাইপোক্যালেমিয়া, কারণ সব ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে হাইপোক্যালেমিয়া। এখন দেখেন যখনই হাইপোক্যালেমিয়া হয়, এই হাইপোক্যালেমিয়াকে কম্পেনসেট করার জন্য আমাদের টিস্যু সেলসগুলো থেকে পটাশিয়াম ব্লাডে আসতে শুরু করে। আর যখনই একটা সেল থেকে পটাশিয়াম ইফ্লাক্স হয়, তখন এট এ টাইম একটা হাইড্রোজেন সেলের মধ্যে ঢুকে যায়। এটা কেন হয়? কারণ যেই পাম্পের মধ্যে দিয়ে পটাশিয়াম বের হয়, এটাকে আমরা বলি হাইড্রোজেন পটাশিয়াম এক্সচেঞ্জার। ফলে একটা পটাশিয়াম যদি সেল থেকে বের হয়, একটা হাইড্রোজেন সেলে ঢুকবে। তাহলে এই যে হাইপোক্যালেমিয়াকে কম্পেনসেট করতে গিয়ে সেলের মধ্যে ব্লাড থেকে, এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে হাইড্রোজেন সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে এই যে আমাদের ব্লাডে হাইড্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনের পরিমাণ কমে যাওয়া মানে কি? অ্যালকালোসিস হওয়া। তাহলে এই কারণে মূলত এখানে বিষয়টা হচ্ছে হাইপোক্যালেমিয়া হয়, সেটাকে ঠিক করতে গিয়ে মেটাবলিক অ্যালকালোসিস দেখা দেয়। ফলে দেখেন কুশিং সিনড্রোমে কী হতে পারে? হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন সাইকোসিস। এটা আসলে খুব কমপ্লেক্স পাথওয়ে, যে এখানে বিভিন্ন যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে, এই নিউরো ট্রান্সমিটারগুলোর যে ব্যালেন্স অ্যান্ড রেগুলেশন সেটা হ্যাম্পার্ড হয় গ্লুকোকর্টিকয়েড অ্যাক্সেসে। অর্থাৎ যে ডোপামিন, সেরোটোনিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, তারপরে গাবা, এগুলোর যখন ব্যালেন্স হ্যাম্পার্ড হয় তখন কি হয়? সাইকোসিস স্ট্যাটাস ডেভেলপ করতে পারে পেশেন্টের। ওকে, এই কারণে দেখবেন ডেভিডসনে বলা আছে যে গ্লুকোকর্টিকয়েডসের যে ডোজ, এটা যদি খুব র্যাপিডলি ফ্লাকচুয়েট করা হয়, ডোজ সাডেনলি বাড়ানো হয়, কমানো হয়, তাহলে পেশেন্টের কী ডেভেলপ করতে পারে? এই যে সাইকোসিস ডেভেলপ করতে পারে, ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। তারপর আসেন ক্যাটারেক্ট। গ্লুকোকর্টিকয়েডস কী করে? আমাদের লেন্সের মধ্যে সে বিভিন্ন ইনসলিউবল প্রোটিন অ্যাকিউমুলেশন করে, ফলে লেন্সের মধ্যে যে লেন্সের ওপাসিটিটা কী হয়? ফল করে, লেন্স কী হয়ে যায়? তখন ক্যাটারেক্ট ডেভেলপ করে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন হাইপারটেনশনটা কেন হয়? দেখেন একদম সহজ, গ্লুকোকর্টিকয়েডস কী করে? মিনারেলোকর্টিকয়েডসের মতো কাজ করে, সল্ট এবং ওয়াটার রিটেনশন করে, ব্লাড ভলিউম বাড়িয়ে দেয়। তারপরে আরেকটা কি বলেছি? গ্লুকোকর্টিকয়েডস আমাদের যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস বিটা 1, বিটা 2, আলফা 1, আলফা 2, এদের ইফিকেসি বাড়িয়ে দেয়। ফলে বিটা 1-এর ইফিকেসি বাড়ালে হার্ট রেট বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যায়। আলফা 1-এর ইফিকেসি বাড়ালে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, আবার এদিকে ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। ওভারঅল সব কিছু মিলিয়ে পেশেন্টের কী ডেভেলপ করবে? হাইপার টেনশন ডেভেলপ করবে। কথা বুঝতে পারছি? এবং দেখেন তাহলে এই যে হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশনের একটা ইম্পর্টেন্ট কারণ কি? এন্ডোক্রাইনোলজিক্যাল কজ কুশিং সিনড্রোম। ঠিক আছে,
আচ্ছা, তাহলে ঠিক একইভাবে যদি গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হয় তাহলে পেশেন্টের কী ডেভেলপ করবে? হাইপোটেনশন। তাহলে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি মানে কি? গত ক্লাসে পড়িয়েছি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। এরপর আসেন সেন্ট্রিপেটাল ওবেসিটি। এটা আমি বলেছি যে সেন্ট্রিপেটাল ওবেসিটি লাইপোজেনেসিস করে। স্ট্রাই এটাও বলেছি, ডিক্রিজ স্কিন থিকনেস বলেছি। তারপরে প্রক্সিমাল মাসেল ওয়াস্টিং উইকনেস, হ্যাঁ এই যে প্রক্সিমাল থাই মাসেল। তারপরে ব্রুইজিং, ইজি ব্রুইজিং হচ্ছে ব্লাড ভেসেলসের ফ্র্যাজিলিটি বেড়ে যাওয়ার কারণে। তাহলে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের যে ক্লাসিক্যাল ফিচার্স অফ কুশিং সিনড্রোম। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা আপনাদেরকে ডেভিডসনের যে টেক্সট সেটা একটু জাস্ট দাগিয়ে পড়িয়ে দিই। অলরেডি আমরা 95% পড়িয়ে ফেলেছি। এখানে আলহামদুলিল্লাহ সব আমার নোট করা আছে, আপনারা জাস্ট পরে একটু ম্যাচ করে নেবেন ইনশাল্লাহ। দেখেন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ওকে, তাহলে মনে রাখবেন এই যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনি যদি এতগুলো ফিচারের মধ্যে এতক্ষণ যা বললাম দুই একটা পেয়েছেন তাহলে সেটার ভিত্তিতে আপনি কুশিং বলে ফেলতে পারবেন, আপনি অ্যাজামশন করতে পারবেন। এই যে দ্য পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু অফ এনি সিঙ্গেল ক্লিনিক্যাল ফিচার অ্যালোন ইজ ভেরি লো, মানে একটা ফিচার পেলে খুশি হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, মোর ওভার সিউডো কুশিং হতে পারে, এই কারণে সিউডো কুশিংটা অবশ্যই মাথায় রাখতে হবে কুশিং চিন্তা করার আগে। কেমন? তাহলে সিউডো কুশিং মনে হলেও পেশেন্টের ক্রনিক অ্যালকোহলিজম হিস্ট্রি আছে কিনা, তারপরে কোনো স্ট্রেসফুল কন্ডিশন, ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এগুলো আছে কিনা আপনাকে ভালো করে এক্সক্লুড করতে হবে আগে, ঠিক আছে? তারপরে মেইন কাজ হলো এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড ইনটেকের হিস্ট্রি আছে কিনা। এগুলো বাদ দেওয়ার পরে আপনি এন্ডোজেনাস কুশিংয়ে আসেন। এন্ডোজেনাস কুশিংয়ে আসার পরে আপনি পিটুইটারি হাইপোথ্যালামিক কজ, তারপরে ইকটোপিক অ্যাসিডিএচের কজ, তারপরে চিন্তা করবেন অ্যাড্রেনাল প্যাথোলজি, ঠিক আছে? তাহলে এইভাবে সিকোয়েন্স মেনটেন করবেন, এটা একটু লিখে রাখেন এখন যেটা বললাম। ওকে, এবার আসেন যে ফিচার্স দ্যাট ফেভার কুশিং সিনড্রোম ইন অ্যান ওবেজ পেশেন্ট। দেখেন তাহলে একজন ওবেজ মানুষের ওবেসিটি শুরু হয় কোথায়? পেটে প্রথমে ভুঁড়ি বেড়ে যায়, পেট বেড়ে যায়, তাই বলি কি এটা কি পেন্ডুলাস অ্যাবডোমেন বলবেন? না, এক্স্যাক্টলি। তাহলে একজন ওবেজ পেশেন্টের কোন কোন ফিচার পেলে আপনি কুশিং চিন্তা করবেন? এক নম্বর, যদি পেশেন্টের প্রক্সিমাল মায়োপ্যাথি থাকে তাহলে যে কোনো ওবেজ পেশেন্ট তাকে আপনি বলবেন হ্যাঁ বসেন, বসা থেকে আবার উঠে দাঁড়ান। যদি দাঁড়াইতে পারে তার প্রক্সিমাল মায়োপ্যাথি নাই। ওকে, তাহলে আমরা প্রক্সিমাল মায়োপ্যাথি আছে কিনা এটা দেখবো। মানে প্রক্সিমাল মায়োপ্যাথি থাকা মানে প্রোটিন ওয়াস্টিং, হ্যাঁ মানে মাসেল ওয়াস্টিং আছে আর কি, প্রোটিন ব্রেকডাউন আছে। তারপরে ইজি ব্রুইজিং, তার শরীরে কোনো ব্রুইজিং, ইকাইমোসিস, পেটিক এগুলো আছে কিনা। তারপরে প্রক্সিমাল মায়োপ্যাথি আছে কিনা, যেটা বললাম। তারপরে হচ্ছে থিন স্কিন, তাহলে থিন স্কিন অর্থাৎ ওই যে তার ফেশিয়াল প্লেথোরা আছে কিনা, এগুলো একটু আপনি সার্চ করবেন। ক্লিয়ার? তারপর আসেন যে ইনহেলড অ্যান্ড টপিক্যাল গ্লুকোকর্টিকয়েডস ক্যান অলসো কজ কুশিং সিনড্রোম। তার মানে দেখেন এই যে আমরা ইনহেলড এটা কেন লিখলাম, এই যে আমরা যারা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট অথবা সিওপিডির পেশেন্ট তারা কি করে ইনহেলেশনাল গ্লুকোকর্টিকয়েডস নিয়ে থাকে লং টাইম, বেক্সিট্রোলেভ 2 চাপ দিনে 2 বার, তাই না, নিতে থাকে। তাহলে এটাও ইটসেলফ কী করতে পারে? কুশিং সিনড্রোম করতে পারে, অর্থাৎ বডিতে এক্সেস গ্লুকোকর্টিকয়েড করতে পারে সিস্টেমেটিক্যালি। তো এই জিনিসটা মনে রাখবেন, এই যে ইনহেলেশনাল এবং টপিক্যাল রুটের গ্লুকোকর্টিকয়েডস আমাদের কুশিং সিনড্রোম করতে পারে যদি পেশেন্ট কনকমিটেন্টলি আমাদের হেপাটিক CYP 4503A4 এনজাইম ইনহিবিটরস ড্রাগ পায়, ঠিক আছে? তো এই কথাটা দেখেন ডেভিডসনে খুব সুন্দর করে লেখা আছে ডিরেক্ট একটা লাইনে। দেখেন এগুলো আপনাদের হচ্ছে FCPS-এর জন্য বেশি ইম্পর্টেন্ট, 5th লেভেলে এতটা দরকার নাই, তাও জেনে রাখেন। এগুলো আপনাকে ইনশাল্লাহ 100 জন থেকে আলাদা করবে। দেখেন সিভিয়ার কুশিং সিনড্রোম ক্যান রেজাল্ট ইফ দেয়ার ইজ কনকমিটেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনহেলেশনাল গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড স্ট্রং ইনহিবিটর্স অফ CYP 4503A4 এনজাইম সাচ অ্যাজ অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস রিটোনাভির। ঠিক আছে, তাহলে আপনাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে না যে রিটোনাভির পাচ্ছে, সাথে পেশেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, তার কি ডেভেলপ, কোন এন্ডোক্রাইনোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করার ঝুঁকি বেশি? আনসার হবে কি কুশিং সিনড্রোম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে ইনহেলেশনাল গ্লুকোকর্টিকয়েডস আমাদের কি করতে পারে? কুশিং সিনড্রোম করতে পারে, বাট এগুলো ক্লিনিক্যালি রেয়ার। ক্লিনিক্যালি হচ্ছে আসলে ওরালি পেতে হবে, অর্থাৎ প্যারেন্টারাল, ওরাল অথবা আইভি রুটে, IM রুটে, মানে প্যারেন্টারাল রুটে অথবা যে সিস্টেমিক্যালি যদি পেশেন্ট গ্লুকোকর্টিকয়েডস পায় তাহলে তাদের ক্ষেত্রে কি হয়? কুশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন যে এখানের মধ্যে এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, দেখেন এটা আপনাদের জন্য দরকার। সেটা হলো আমরা আপনাদেরকে বলেছি যে অ্যাসিটিএচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম দুই ধরনের। একটা হচ্ছে ওই যে পিটুইটারি থেকে অ্যাসিটিএচ আসছে বেশি বেশি, অথবা ইকটোপিক অ্যাসিটিএচ আসছে, যেমন ওই যে আল্লাহ না করুক স্মল সেল কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনয়েড, তাই না? তারপরে হচ্ছে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। এখন আপনি কীভাবে বুঝবেন এটা কি পিটুইটারি অ্যাসিটিএচ বেশি আসছে নাকি কোনো ইকটোপিক অ্যাসিটিএচ? এটা বোঝার একটা উপায় হলো যে ইকটোপিক অ্যাসিটিএচ হলে
ইকটোপিক অ্যাসিটিএইচ হলে সেখানে আপনি যখন পেশেন্টের বেজাল অ্যাসিটিএইচ লেভেল চেক করবেন সেই অ্যাসিটিএইচ লেভেলটা অনেক বেশি পাবেন। এই যে দেখেন, এই যে হায়ার লেভেল অফ অ্যাসিটিএইচ অ্যান্ড কর্টিসল কোথায় পাবেন? যদি এটা ইকটোপিক অ্যাসিটিএইচ হয়। আর যদি এটা পিটুইটারি থেকে অ্যাসিটিএইচ বেশি সিক্রেশন হয় তাহলে ওখানে অ্যাসিটিএইচ লেভেলটা রিলেটিভলি একটু কম পাবেন। কথা বুঝতে পারছি? তাহলে কারো যদি অ্যাসিটিএইচ লেভেল বেশি তাহলে আপনি দেখবেন এটাকে অনেক বেশি কিনা, অনেক বেশি হলে বুঝবেন এটা ইকটোপিক, কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, নিউরোএন্ডোক্রাইন টিউমার আছে কিনা সার্চ করতে হবে। আর যদি কম হয় রিলেটিভলি, হ্যাঁ, তখন পাশাপাশি আমরা আর একটু পরে বলবো এখানে আমরা হাইডোজ যে ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট করব সেটা করেও বুঝতে পারি। তো এই হচ্ছে মেইন বিষয়টা, কেমন অ্যাসিটিএইচের একটা পেপার। এবার আসেন যে এই যে ইন কুশিং ডিজিজ, তার মানে কি কুশিং সিনড্রোম না, কুশিং ডিজিজ, অর্থাৎ পিটুইটারি কোনো টিউমার আছে যেমন পিটুইটারি অ্যাডেনোমা। তো ইন কুশিং ডিজিজ দ্য পিটুইটারি টিউমার ইজ ইউজুয়ালি মাইক্রো অ্যাডেনোমা। এটা এফসিপিএসের খুব ফেভারিট একটা কোয়েশ্চেন এবং এটা আপনার ফাইনাল প্রফের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাইক্রো নাকি ম্যাক্রো? মাইক্রো অ্যাডেনোমা। টিউমারের সাইজ কত? লেস দ্যান 10 মিলিমিটার। তাহলে দ্য মোস্ট কমন কজ অফ কুশিং সিনড্রোম ইজ কুশিং ডিজিজ অ্যান্ড দ্য মোস্ট কমন কজ অফ দিস কুশিং ডিজিজ ইজ পিটুইটারি মাইক্রো অ্যাডেনোমা লেস দেন 10 মিলিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসেন যে এখানে একটা লাইন লেখা আছে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে ইনহিবিটরি ইফেক্টস অফ এক্সেস গ্লুকোকর্টিকয়েডস অন গোনাডোট্রপিন সিক্রেশন। ওই যে আমি বলেছি আপনাদের যে গ্লুকোকর্টিকয়েডস কী করে, হাইপোথ্যালামাসে গিয়ে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিনথেসিস কমিয়ে দেয়, ফলে জিএনআরএইচ যদি কমে যায় পিটুইটারি থেকে এলএইচ এবং এফএসএইচ কমে যাবে। আর এই এলএইচ এবং এফএসএইচকে কী বলে? গোনাডোট্রপিন। ঠিক আছে, ওকে। তারপর এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছি, এগুলো আপনাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে গ্লুকোকর্টিকয়েডস ইনহিবিটস এডিএইচ সিক্রেশন, গ্লুকোকর্টিকয়েড ইনহিবিটস এলএইচ অ্যান্ড এফএসএইচ সিক্রেশন, একটু আগে বললাম। তারপরে আরেকটা পয়েন্ট, এটা আমি আপনাদের থাইরয়েড লেকচারে পড়িয়েছি আলহামদুলিল্লাহ, যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন স্টিমুলেটস প্রোল্যাকটিন রিলিজ, আর এডিএইচ স্টিমুলেটস অ্যাসিটিএইচ রিলিজ। ঠিক আছে, তাহলে এগুলো একটু পড়ে নেবেন, এগুলো আপনাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন এক্সপ্লেনেশন বুঝতে হলে আপনাদের এই লাইনগুলো লাগবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখন আমরা ইনভেস্টিগেশন সেগমেন্টে ঢুকবো। তো ইনভেস্টিগেশন সেগমেন্ট খুবই গল্পের মতো আলহামদুলিল্লাহ, একদম ভয়ের কিছু নাই। দেখেন আমি আপনাদেরকে এই চার্টটা পড়াবো প্রথমে, চার্ট পড়ানোর পরে জাস্ট একবার আপনাদেরকে একটু ওই টেক্সটগুলো পড়াই দিব ইনশাল্লাহ, কারণ চার্ট পড়ে ফেললে আসলে পড়াটা শেষ। ঠিক আছে, এই যে দেখেন বিশাল একটা চার্ট, তাই না? একেবারে অঙ্কের মতো আলহামদুলিল্লাহ, একদম ইজি আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা সেই ইনভেস্টিগেশনের ফ্লো চার্টটা আপনাদেরকে দেখাই। তো প্রথমেই আমি যখন পেশেন্টের ক্লাসিক্যাল ফিচার্স অফ কুশিং সিনড্রোমগুলো পাবো, তাহলে আমাকে এখন স্টাবলিশ করতে হবে যে এটা আদৌ কুশিং সিনড্রোম কিনা। এটা হচ্ছে আমার 1 নাম্বার কাজ। তাহলে ইনভেস্টিগেশনের প্রথম কাজ হলো যে টু স্টাবলিশ দ্যাট ওয়েদার ইট ইজ কুশিং অর নট। ঠিক আছে, তাহলে এই যে এটা কুশিং কিনা, এটা কুশিং সিনড্রোম কিনা, বডিতে প্লাজমা কর্টিসল লেভেল এক্সেস আছে কিনা, এটা হচ্ছে ডিটেক্ট করার জন্য আমাদের মেনলি 2টা টেস্ট করতে হবে। একটা হলো যে লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, আর আরেকটা হলো যে লেট নাইট সিরাম অর স্যালাইভারি কর্টিসল লেভেল। হ্যাঁ, এটা একটু চেক করা। তো দেখেন এখানে মনে রাখবেন যে কর্টিসল এটা হলো আসলে একটা কার্কিডিয়ান রিদম ফলো করে। তো আমাদের যে বডিতে প্লাজমা কর্টিসল লেভেল এটা সবচেয়ে বেশি পিক লেভেলে থাকে সকাল 7টা থেকে 9টায়, তারপরে ইভিনিংয়ের দিকে এসে সে ড্রপ করতে শুরু করে এবং সবচেয়ে লোয়েস্ট থাকে লেট নাইটে। ঠিক আছে, অর্থাৎ 1টা 2টার দিকে এটা সবচেয়ে বেশি লোয়েস্ট লেভেলে থাকে। আচ্ছা, এই যে তাহলে দেখেন এখন আমার কাজ হলো পেশেন্টের বডিতে মেইনলি 2টো জিনিস দেখা। ঠিক আছে, এখানে 3 নাম্বার একটা ইনভেস্টিগেশনের কথা বলা হচ্ছে, কিন্তু এটা সেন্সিটিভিটি খুব কম। কেমন? এই যে দেখেন লোয়ার সেন্সিটিভিটি দেন দ্য অ্যাবভ 2 টেস্ট। তো আমরা মূলত আসলে 1 এবং 2 করি। ঠিক আছে, তো প্রথম হচ্ছে যে কোনো একটা করবেন। তো আমরা যেটা করি এটা লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট। তাহলে দেখেন একদম সিম্পল হিসাব দেখেন, আমি যখন কাউকে বাহির থেকে ডেক্সামিথাসোন দিব, তো ডেক্সামিথাসোন দিলে তার শরীরে যেহেতু একটা এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড দিচ্ছি, এটা আলটিমেটলি সার্কুলেশনের মাধ্যমে তার হাইপোথ্যালামাসে গিয়ে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিনথেসিস অ্যান্ড রিলিজ কমিয়ে দিবে। ফলে সিআরএইচ যেহেতু কমে যাচ্ছে, তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে অ্যাসিটিএইচ রিলিজও কমে যাবে। তাহলে অ্যাসিটিএইচ রিলিজও যদি কমে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ডেক্সামিথাসোনটা বডিতে থাকবে, হাফ লাইফ থাকবে, ততক্ষণ পর্যন্ত অ্যাসিটিএইচ সিনথেসিস অ্যান্ড সিক্রেশন কম থাকবে। তার ফলে কর্টিসল লেভেল অর্থাৎ বডির অ্যান্ড্রোজেনাস কর্টিসল, যেটা কিনা অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফাসিকুলাটা থেকে তৈরি হয়, সেই কর্টিসল লেভেল সাময়িকের জন্য একটু কমে আসবে।
তাহলে এই যে আমরা বাহির থেকে ডেক্সামিথাসোন দিয়ে বডির এন্ডোজেনাস কর্টিসল সিনথেসিস অ্যান্ড রিলিজকে কমিয়ে ফেলছি স্লাইটলি, এটাকে আমরা বলি সাপ্রেশন। কি সাপ্রেশন করছি? এখানে আমরা সিরাম কর্টিসল, তাহলে সাপ্রেশন অফ সিরাম কর্টিসল কীভাবে করছি? বাই গিভিং এক্সোজেনাস ডেক্সামিথাসোন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই এত কিছু থাকতে ডেক্সামিথাসোন কেন? এক্স্যাক্টলি, কারণ ডেক্সামিথাসোনটা দিলে সুবিধা কী দেখেন, আমি যখন পেশেন্টের সিরাম কর্টিসল লেভেল চেক করার জন্য তার ব্লাড স্যাম্পল ড্র করব, তাহলে তার ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে তার ব্লাডে তার এন্ডোজেনাস কর্টিসলও আছে, আমার যেই দেওয়া ড্রাগটা অর্থাৎ ডেক্সামিথাসোনও আছে। তাহলে দেখেন ডেক্সামিথাসোনের সুবিধা হচ্ছে যে আমরা যখন সিরাম কর্টিসলটা চেক করি ইমিউনো অ্যাসে পদ্ধতিতে, তখন ওই ইমিউনো অ্যাসেতে আমাদের ড্রাগ ডেক্সামিথাসোনটা আসে না, ফলে আমরা অ্যাকিউরেট রেজাল্ট অফ কর্টিসল মেজারমেন্ট করতে পারি। কিন্তু আপনি যদি এখানে পেশেন্টকে মিথাইল প্রেডনিসোলন দেন, তাহলে আপনি ফলস রিপোর্ট পাবেন। কেন? কারণ ওই ড্রাগসের মিথাইল প্রেডনিসোলনটা কর্টিসল হিসেবে আপনার ল্যাব ইন্টারপ্রিটেশনে কী হবে? কাউন্ট হবে। এই কারণে আমরা এখানে ডেক্সামিথাসোন দিচ্ছি। এখানে সুন্দর করে বলা আছে যে কেন, ওয়াই হ্যাভ উই চুজ দ্য ডেক্সামিথাসোন। ওকে, তাহলে এই হচ্ছে মেইন বিষয়টা। আচ্ছা, তাহলে দেখেন এখন যার কুশিং সিনড্রোম আছে, হোক সেটা অ্যাড্রেনাল কজ অথবা সেটা পিটুইটারি কজ, তার বডিতে অতিরিক্ত পরিমাণে, যদি পিটুইটারি কজ হয় অতিরিক্ত পরিমাণে অ্যাসিটিএস তৈরি হচ্ছে, আর যদি অ্যাড্রেনাল কজ হয় তাহলে তার অ্যাড্রেনাল কর্টেক্স কী করছে? তার অ্যাসিটিএচের কমান্ড ছাড়াই অতিরিক্ত কর্টিসল সিনথেসিস করছে। এখন দেখেন এই দুটো সিচুয়েশনে আপনি যখন পেশেন্টকে বাহির থেকে ডেক্সামিথাসোন দিবেন, মানে স্টেরয়েড দিবেন, তখন প্রবলেমটা কী হবে? দেখেন ডেক্সামিথাসোন কী করবে? ডেক্সামিথাসোন পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে সে কী করবে? অ্যাসিটিএচকে সাপ্রেস করার চেষ্টা করবে। কিন্তু পিটুইটারি বলবে, ভাই আমি এখন কারো কথা শুনবো না, কারণ হয়তো ধরেন তার একটা পিটুইটারি মাইক্রোঅ্যাডেনোমা, পিটুইটারি বলবে আমি এখন অ্যাবনর্মালি অ্যাসিটিএস তৈরি করবো, আমাকে এখন কেউ আর কি নেগেটিভ ফিডব্যাক করে কন্ট্রোল করতে পারবে না। তবে পারবে, কখন পারবে? হাই ডোজ ডেক্সামিথাসোন দিলে। সেটা করলে কিন্তু পিটুইটারি যে অ্যাক্সিসটা, হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস, সেটা স্লাইটলি সাপ্রেস হয়, সেটা আমরা একটু পরে বলবো। তাহলে সিম্পল ভাষা আপনারা এটা বুঝলেন যে কুশিং সিনড্রোম থাকলে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে প্লাজমা কর্টিসল লেভেল অর্থাৎ ব্লাড সার্কুলেশনে থাকা গ্লুকোকর্টিকয়েড লেভেল কী করতে পারে না? নেগেটিভলি অ্যাডুকুয়েটলি কন্ট্রোল করতে পারে না। ফলে সে বাহির থেকে যখন ডেক্সামিথাসোন দিব, তার অ্যাসিটিএস আসলে খুব একটা সাপ্রেসড হবে না। ফলে যদি অ্যাসিটিএস খুব একটা সাপ্রেশন না হয়, তাহলে আলটিমেটলি অ্যাড্রেনাল কর্টেক্স থেকেও গ্লুকোকর্টিকয়েড সিনথেসিস খুব একটা কমবে না। ফলে আমরা একজন নর্মাল মানুষকে বাহির থেকে ডেক্সামিথাসোন দিলে তার কর্টিসল লেভেল যে সিনথেসিস কমে যেত, কিন্তু এই যে কুশিং সিনড্রোমের পার্সনের প্লাজমা কর্টিসল সিনথেসিস ওরকম কমবে না। তাহলে এটাই হচ্ছে সাপ্রেশন টেস্ট। কী হবে? মানে আমরা ফেল করবো, অর্থাৎ কর্টিসলকে আমরা সাপ্রেশন করতে পারবো না। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তার মানে এটা যখন দেখবো, তার মানে আমরা বুঝবো যে আচ্ছা, তার মানে পেশেন্টের আসলে বডিতে কী আছে? গ্লুকোকর্টিকয়েড সিনথেসিস বেশি হচ্ছে। কথা বুঝতে পারছি? এটা একটা। আচ্ছা, এখন আসেন এটা আমরা আপনাদেরকে এখানে দেখাই। দেখেন তাহলে এই যে ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, এটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হলো ওভারনাইট ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, যেটাকে ONDST বলে, আরেকটা লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, যেটাকে LDDST বলে। ঠিক আছে, এই দুটো যেখানে একটা করলেই হবে। তো দেখেন এই যে ওভারনাইট ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, এখানে আমরা কী করি? এখানে আমরা পেশেন্টকে আগের দিন রাত 11 PM 1 mg ডেক্সামিথাসোন ট্যাবলেট খাওয়াবো। পরের দিন সকাল 9 AM খালি পেটে আমরা তার ব্লাড স্যাম্পল নিয়ে সেখানে প্লাজমা কর্টিসল লেভেল দেখব। যদি তার প্লাজমা কর্টিসল লেভেল মোর দেন 50 nmol per liter হয়, তার মানে আপনাকে বুঝতে হবে যে তার বডিতে কুশিং সিনড্রোম আছে, তার মানে এটা অ্যাবনর্মাল। ক্লিয়ার? আর যদি লেস দেন 50 হয়, তাহলে এটা নর্মাল, আসলে তার কি কুশিং নাই। ক্লিয়ার? এই যে নর্মাল রেজাল্ট। আচ্ছা, এই হলো এক নম্বর কথা। আর দেখেন লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, এটা আমরা কীভাবে করি? এটা হলো আমরা পেশেন্টকে 0.5 mg ডেক্সামিথাসোন, এইটা 4 বেলা অর্থাৎ 6 ঘন্টা পরপর ডেইলি 4 বেলা করে পরপর 2 দিন খাওয়াবো। তার মানে 48 ঘন্টা আমরা তাকে ডেক্সামিথাসোন দিব ডেইলি 4 বার করে। এরপর দিন সকালে 9টায় আমরা খালি পেটে তার প্লাজমা কর্টিসল লেভেল চেক করব। সেখানেও একই কথা, যদি মোর দেন 50 হয়, এটা হচ্ছে কি অ্যাবনর্মাল রেজাল্ট। ওকে, তার মানে আমরা ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট কী করলাম? মানে কর্টিসলকে সাপ্রেস করতে ফেইল করেছি। দ্যাট মিনস ইট ইন্ডিকেটস দ্য পেশেন্ট মে হ্যাভ কুশিং সিনড্রোম। ওকে, এটা হচ্ছে অ্যাবনর্মাল রেজাল্ট। এখন দেখেন, ধরেন প্রথমে আপনি পেশেন্টের
যে ONDST অর LDDST করেছেন, হ্যাঁ এই দুটো যে কোনো একটা করবেন। আচ্ছা ধরেন আমরা কি করলাম, ওভারনাইট ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট করেছি, করে আমরা ভ্যালু পেলাম কত, পরদিন সকালে যখন 9টায় আমরা তার প্লাজমা কর্টিসল লেভেল চেক করলাম, আমরা সেটা পেলাম যে 70 nmol/L। ঠিক আছে, তাহলে দেখেন এটা কিন্তু মোর দেন 50, তার মানে এটা অ্যাবনর্মাল। এখন আমরা কি করব, আমরা আবার এটা রিপিট করব, মানে আবার আরেকদিন তাকে ওভারনাইট ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্টটা করব আবার, অর্থাৎ এই যে ভ্যালুটা এটা চেক করবো এটা আদৌ কি বাড়তে কিনা, এটা এক নাম্বার। সাথে আমি সেকেন্ড আরেকটা টেস্ট করব, কোনটা, এই যে লেট নাইট তার স্যালাইভারি কর্টিসল লেভেল চেক করব। ঠিক আছে, লেট নাইট, অর্থাৎ দেখেন যদি আমরা একটা অ্যাবনর্মাল রেজাল্ট পাই, আমরা তখন ওই অ্যাবনর্মাল রেজাল্টটাকে আবার করব, সাথে আমাদের এই যে 3টা টেস্ট ছিল 3টার মধ্যে যে কোনো অন্য আরেকটাকেও আমরা সাথে করে নিব। তো সেটা হলো মোর সেন্সিটিভ কোনটা, যে লেট নাইট স্যালাইভারি কর্টিসল লেভেল। তাহলে লেট নাইট স্যালাইভারি কর্টিসল লেভেল এটা যদি রেফারেন্স রেঞ্জের চাইতে, যদি রেফারেন্স রেঞ্জের চাইতে যদি বেশি হয়, তাহলে এটাও আমাদেরকে কি বলবে, যে এটাও অ্যাবনর্মাল রেজাল্ট, তার মানে আসলে পেশেন্টের কুশিং সিনড্রোম আছে। ক্লিয়ার, তাহলে এই কথাটাকে এখানে এভাবে আপনাদেরকে বলছে। ওকে, তাহলে আমাদেরকে কুশিং সিনড্রোম কনফার্ম করতে হলে এই 3টা টেস্টের মধ্যে, এটা মনে করে, এটা ভালো করে মনে রাখবেন, এই 3টা টেস্টের মধ্যে যে কোনো 2টা পজিটিভ পেতে হবে, শুধু একটা পজিটিভ পেলে হবে না। এই যে তাহলে কথাটা কি বলছে, যে অ্যাটলিস্ট 2 কনকর্ডেন্ট অ্যাবনর্মাল টেস্ট, তাহলে এই 3টার মধ্যে যে কোনো 2টা অ্যাটলিস্ট পেতে হবে, 3টা পেলে তো কথাই নেই, যে কোনো 2টা অ্যাটলিস্ট পজিটিভ পেতে হবে, অর্থাৎ ওই যে অ্যাবনর্মাল রেফারেন্স রেঞ্জের চাইতে বেশি অথবা মোর দেন 50 nmol/L, এটা পেলে আমি বুঝে যাবো ইয়াস এটা তার কুশিং সিনড্রোম। আর যদি এগুলো না পাই তাহলে এটা নর্মাল কুশিং সিনড্রোম, আনলাইকলি। আদার্স কজ চিন্তা করতে হবে, সিউডো কুশিং কিনা চিন্তা করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এই হলো আমাদের বিষয়টা। এখন আসেন যে এখানের মধ্যে আমরা কি করব, পেশেন্টকে দেখেন, এখন আমি আলহামদুলিল্লাহ কুশিং সিনড্রোম এস্টাবলিশ করেছি। এখন আমার কাজ হচ্ছে তার বডিতে কুশিং সিনড্রোমের কারণটা কি, এটা কি পিটুইটারি কজ, মানে এটা কি হাইপোথ্যালামিক পিটুইটারি কজ, নাকি এটা অ্যাড্রেনাল কজ, নাকি এটা ইকটোপিক অ্যাসিটিএইচ কজ, তাই না? ওই যে আমি বলেছি এন্ডোজেনাস কুশিংয়ের 3টা হেডিং। আচ্ছা, তো এটা বুঝবো কীভাবে, এটা বোঝার জন্য এখন আমি কি করব, পেশেন্টের প্লাজমা অ্যাসিটিএইচ লেভেল চেক করব। ঠিক আছে, তাহলে পেশেন্টের কী করবো, প্লাজমা অ্যাসিটিএইচ লেভেল চেক করব। এটাও ঠিক একই রকম, সকাল 9টায় আমরা পেশেন্টের প্লাজমা অ্যাসিটিএইচ লেভেল চেক করব। যদি প্লাজমা অ্যাসিটিএইচ লেভেল লেস দেন 1.1 picomole/L হয়, ঠিক আছে, লেস দেন 1.1 picomole/L এটা যদি হয়, তাহলে আমি বুঝে নিব যে তার শরীরে আসলে অ্যাসিটিএইচ কি কম, অনেক কম। তার মানে যেহেতু তার শরীরে অ্যাসিটিএইচ কম, তার মানে নিশ্চয়ই এটা পিটুইটারি কজ নয়। এমন কিছু হবে যে এটা তার অ্যাড্রেনাল প্যাথোলজি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অতিরিক্ত কর্টিসল রিলিজ হচ্ছে, সেটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে পিটুইটারি থেকে অ্যাসিটিএস সিনথেসিস কমিয়ে দিয়েছে, এই কারণে আমি অ্যাসিটিএস কম পাচ্ছি। তার মানে অ্যাসিটিএস যদি কম পাই, এটা ইট ইন্ডিকেটস অ্যাড্রেনাল প্যাথোলজি। ঠিক আছে, তাহলে এই যে দেখেন অ্যাড্রেনাল মানে কি, অ্যাসিটিএইচ ইনডিপেন্ডেন্ট, মানে এখানে অ্যাসিটিএইচের কোনো প্রবলেম নাই, তাহলে এটাকে আমরা কি বলি, অ্যাসিটিএইচ ইনডিপেন্ডেন্ট, অর্থাৎ অ্যাড্রেনাল প্যাথোলজি। তাহলে আমি এখানে অ্যাড্রেনাল প্যাথোলজি দেখার জন্য কি করব, অ্যাড্রেনাল ইমেজিং করব, সিটি করতে পারি, এমআরআই করতে পারি। এটা করে আমরা দেখব কি এখানে কোনো অ্যাড্রেনাল লিশন আছে কিনা, কোনো অ্যাড্রেনাল গ্ল্যান্ড সোয়েলিং আছে কিনা, এখানে কোনো ধরনের ইনফ্লামেশন আছে কিনা। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। ক্লিয়ার? আচ্ছা, ওই যে অ্যাড্রেনাল অ্যাডেনোমা, অ্যাড্রেনাল কার্সিনোমা, এগুলো সার্চ করা, অর্থাৎ এনি লিশন আমরা সিটিতে পাচ্ছি কিনা এটা আমরা দেখব। যদি পেয়ে যাই তাহলে তো আমাদের হয়ে গেল। এরপর নেক্সট লাইনে আমরা এটাকে কনফার্ম করার জন্য ইনভেসিভ ইনভেস্টিগেশনগুলো করবো। তাহলে অ্যাড্রেনাল লিশন পেলে বুঝতে হবে এটা অ্যাডেনোমা, কার্সিনোমা, অথবা হচ্ছে অ্যাসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট ম্যাক্রোনোডিউলার অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। এই যে ম্যাক্রোনোডিউলার অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, আমি কজোলজিতে আপনাদেরকে এটা পড়িয়ে এসেছিলাম, তাই না? হাইপারপ্লাস্টিক সেল তৈরি হয় এবং সেগুলো অটোনোমাসলি কী তৈরি করে, উইদাউট ফলোয়িং দ্য কমান্ড অফ অ্যাসিটিএইচ তারা কর্টিসল তৈরি করতে থাকে। আচ্ছা, আর যদি আমি দেখি যে আমি ইমেজিংয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো প্যাথোলজি দেখতে পাচ্ছি না, মানে কোনো অ্যাড্রেনাল লিশন নাই, তাহলে কি বুঝতে হবে যে এটা তার এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড, কারণ আমি কোনো অ্যাড্রেনাল প্যাথোলজি পাচ্ছি না। ক্লিয়ার? তার মানে বুঝতে হবে আইদার সে বাহির থেকে গ্লুকোকর্টিকয়েডস খেতে খেতে বা আইভি বা আইএম রুটে নিতে নিতে কী হয়ে গেছে, বডিতে কর্টিসল এক্সেস হয়ে গেছে। তাহলে এটা এক্সোজেনাস হতে পারে, অথবা রেয়ারলি পিপিএনএডি, ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি পিগমেন্টেড নোডিউলার অ্যাড্রেনাল ডিজিজ। কেমন? এটা আমি আপনাদেরকে কজোলজিতে পড়িয়ে এসেছি। তাহলে আলহামদুলিল্লাহ এটা শেষ। আর যদি দেখেন যে আপনার ওই যে অ্যাসিটিএস লেভেলটা বাড়তি, দেখেন, অর্থাৎ এটাকে আমরা বেজাল অ্যাসিটিএস বলি আর কি, অর্থাৎ আমরা কোনো ইন্টারফেয়ার করা ছাড়া জাস্ট তার শরীরের অ্যাসিটিএস লেভেলটা দেখেছি সকাল 9টায়, তাহলে এটা যদি মোর দ্যান 3.3, তাহলে যে বাড়তি আছে,
তার মানে আমি বুঝবো ইয়েস তার শরীরে আসলে অ্যাসিটিএইচ বাড়তি এবং এটার কারণে অ্যাড্রিনাল গ্ল্যান্ড ওভার স্টিমুলেটেড হচ্ছে এবং সেটার কারণে বেশি বেশি কর্টিসল তৈরি হচ্ছে। তার মানে আমি বুঝবো যে অ্যাসিটিএইচ বাড়তি মানে এটা কি পিটুইটারি কজ, অর্থাৎ হাইপোথ্যালামিক পিটুইটারি রিজিয়নে কোনো ঝামেলা আছে। দ্যাট মিনস অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং, অর্থাৎ অ্যাসিটিএইচ ইজ দ্য কালপ্রিট ফ্যাক্টর। ক্লিয়ার? আর এখানে অ্যাসিটিএইচ নট দ্য মেইন ফ্যাক্টর। আচ্ছা, তাহলে অ্যাসিটিএইচ ডিপেন্ডেন্ট বুঝলাম। ওকে, এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখেন এখন আমার এখন মানে থ্রেটটা কি? থ্রেট হলো যে অ্যাসিটিএইচ বডিতে অ্যাক্সেস আছে, এটা বুঝে গেছি, কিন্তু আমাকে এখন বের করতে হবে যে এই অ্যাসিটিএইচটা কি পিটুইটারি থেকে আসছে নাকি এই অ্যাসিটিএইচটা কোনো ইকটোপিক সোর্স থেকে আসছে, এটা বের করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব? আমাদেরকে প্রিভ্যালেন্স দেখতে হবে। মোর প্রিভ্যালেন্স কোনটা? কুশিং ডিজিজ ইজ দ্য মোস্ট কমন কজ, তার মানে পিটুইটারি কজ হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে শরীরে যখন অ্যাসিডিয়াস বেশি পাবো, আমি প্রথম ফোকাস করব পিটুইটারির দিকে, যে পিটুইটারিতে কোনো প্যাথোলজি আছে কিনা, সেটা এক্সক্লুড করার পরে বাকিগুলো। তাহলে এই কারণেই আমরা তখন করব কি এমআরআই অফ ব্রেইন। তাহলে এমআরআই অফ ব্রেইন আমরা পিটুইটারি গ্ল্যান্ডটা দেখার চেষ্টা করব যে এখানে কোনো পিটুইটারি অ্যাডেনোমা আছে কিনা। যদি দেখি কোনো অ্যাডেনোমা আছে, তারপরে আবার চিন্তা করতে হবে যে এটা সাইজ কত। যদি পিটুইটারি অ্যাডেনোমার সাইজ মোর দ্যান 6 মিলিমিটার হয়, তাহলে আমরা কি করব? পেশেন্টকে পজিটিভ সিআরএইচ টেস্ট করব। সিআরএইচ মানে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন টেস্ট। তার মানে দেখেন আমরা পেশেন্টকে বাহির থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন দিব আইভি রুটে, যে 100 mg আমরা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন আইভি রুটে তার ব্লাডে দিব। দেওয়ার পরে দেখেন, যেহেতু আমি বাহির থেকে এক্সোজেনাসলি আমরা কী করছি, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন দিচ্ছি, তাহলে সে তার পিটুইটারিতে গিয়ে কী করবে? পিটুইটারিকে বলবে ভাই তুমি বেশি বেশি অ্যাসিটিএইচ তৈরি করো। তার মানে এটা অ্যাসিটিএইচকে স্টিমুলেটেড করছে। ফলে দেখেন এই যে অ্যাসিটিএইচ লেভেলটা এখন কি হবে? অ্যাসিটিএইচ লেভেলটা বেড়ে যাবে। কতটুকু বাড়বে? 50% ফ্রম বেজ লাইন। তো ধরেন আপনি পেশেন্টকে মানে 100 mg কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন দেওয়ার আগে তার অ্যাসিটিএইচ লেভেলটা চেক করলেন, ঠিক আছে? ধরেন সেটা পেলেন 100, আর আপনি তাকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন ইঞ্জেকশনটা দেওয়ার পরে তারপরে আবার অ্যাসিটিএইচ লেভেল চেক করলেন, ধরেন এখন কত পেলেন? 150। তাহলে এই যে মোর দেন 50% রাইজ করছে, তাহলে এইট ইন্ডিকেটস পজিটিভ। এটা পজিটিভ টেস্ট আমাদের যদি স্টিমুলেটেড হয়, ঠিক আছে? আচ্ছা, অথবা আরেকটা করা যায় যে আমরা অ্যাসিটিএইচ লেভেল চেক না করে কি করতে পারি? ডিরেক্ট কর্টিসল লেভেল চেক করতে পারি, ঠিক আছে? তো কর্টিসল লেভেল চেক করাটা আমাদের জন্য একটু সুবিধাজনক। তো কর্টিসল লেভেলটা যখন আমরা চেক করব, কারণ এটা কি হয় না, সহজে ইনঅ্যাক্টিভেটেড হয় না স্যাম্পলের মধ্যে। তাহলে এই যে কর্টিসল লেভেলটা যদি মোর দ্যান 20% রাইজ করে আগের চাইতে, ঠিক আছে? তাহলে দেখেন, মনে করেন তাকে আপনি সিআরএইচ ইঞ্জেকশন দেওয়ার আগে তার কর্টিসল লেভেল ছিল যে 100 ন্যানোমোল পার লিটার, জাস্ট বোঝানোর জন্য বলছি। আর সিআরএইচ ইঞ্জেকশন দেওয়ার পরে তার এটা হয়ে গেল 130। তাহলে দেখেন মোর দ্যান 20% রাইজ করছে, তাহলে ইট ইন্ডিকেটস পজিটিভ সিআরএইচ টেস্ট। তাহলে পজিটিভ সিআরএইচ টেস্ট দুইভাবে করা যায়, অ্যাসিটিএইচ মেজারমেন্ট করে, আরেকটা হচ্ছে কর্টিসল মেজারমেন্ট করে, ঠিক আছে? অ্যাসিটিএইচ হচ্ছে মোর দ্যান 50%, কর্টিসল হলে মোর দ্যান 20%। তাহলে এই দুটো যদি আমি পজিটিভ পাই, তাহলে হচ্ছে ইয়েস পজিটিভ পেলাম। এখন আবার এটাকে আরও বেশি এনশিওর করার জন্য আমরা এখন করবো হাই ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট। পেশেন্টকে আমরা হাই ডোজে ডেক্সামিথাসোন দেবো 2 mg ডেক্সামিথাসোন 4 times ডেইলি ফর 48 hours, ঠিক আছে? এগুলো আপনাদের মনে রাখা দরকার না, আপনারা শুধু বলবেন হাই ডোজ ডেক্সামিথাসোন, এখানে 2 mg করে দিব। তো দেওয়ার পরে পেশেন্টকে আমরা পরদিন সকালে, অর্থাৎ 48 ঘন্টা পরে সকালবেলায় আমরা কি করব, মানে 7টা থেকে 9টার মধ্যে আমরা তার প্লাজমা কর্টিসল লেভেলটা আবার চেক করব। যদি চেক করে দেখি যে তার প্লাজমা কর্টিসল লেভেলটা আমরা হাই ডোজ ডেক্সামিথাসোন দেওয়ার আগে যেই লেভেলে ছিল তার চাইতে 50% কমে গেছে, অর্থাৎ আমরা তাকে হাই ডোজ ডেক্সামিথাসোন দেওয়ার আগে কর্টিসল পেলাম ধরেন 100, আর তারপরে তাকে 48 ঘন্টা যাবত হাই ডোজ ডেক্সামিথাসোন দিলাম, এরপরে আবার চেক করলাম, এখন দেখছি যে সেটা হলো 40। তাহলে দেখেন মোর দেন 50% কমে গেছে, 50% মোর দেন 50% সাপ্রেসড হয়ে গেছে ফ্রম বেজ লাইন, এই যে বিফোর গিভিং ডেক্সামিথাসোন লেভেল। তাহলে এটা হচ্ছে ইট ইন্ডিকেটস ইয়েস, আমরা একদম কনফার্ম যে এটা কুশিং ডিজিজ। তাহলে দেখেন এত কিছু করার কারণ কি? আপনার প্রশ্ন হলো যদি পিটুইটারি কজ হয়, তাহলে পিটুইটারি কজ কিন্তু কিছুটা হলেও আমাদের হাইপোথ্যালামো পিটুইটারি এক্সিস বায়োফিডব্যাক যেটা আছে, অর্থাৎ নেগেটিভ বায়োফিডব্যাক, সেটাকে ফলো করে। অর্থাৎ কিছুটা হলেও অ্যাসিটিএইচের পরিমাণ বাড়লে কি কর্টিসল বাড়ে, আবার কর্টিসলের পরিমাণ যদি অতিরিক্ত বাড়ে তাহলে অ্যাসিটিএইচ কিছুটা হলেও কমে, যদিও পুরোপুরি কমবে না, কিছুটা হলেও কমবে। তো এই যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসের বায়োফিডব্যাক ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা একবার পজিটিভ সিআরএইচ টেস্ট করছি, তারপর এটা পজিটিভ পেলে আবার হাই ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট করছি, ঠিক আছে? এই দুটো টেস্ট করার কারণ হলো এটা। ক্লিয়ার?
আচ্ছা এখন দেখেন যদি আপনি এমআরআই করে দেখলেন যে পিটুইটারিতে কোনো একটা লিশন আছে, অ্যাডেনোমা আছে, কিন্তু সেটা মোর দেন 6 মিলিমিটার না, লেস দেন 6 মিলিমিটার, ঠিক আছে, তাহলে এটা পিটুইটারি প্যাথোলজি নাও হতে পারে। কারণ লেস দেন 6 মিলিমিটারে এরকম অ্যাসিটিএইচ ওভার প্রোডাকশন হওয়ার সম্ভাবনা নাও হতে পারে। এই কারণে আমরা তখন সার্চ করবো আদার্স কজ আছে কিনা, অর্থাৎ এক্সট্রা পিটুইটারি ইকটোপিক কোনো অ্যাসিটিএইচের সোর্স আছে কিনা। দেখেন তাহলে পিটুইটারি অ্যাডেনোমা যদি লেস দেন 6 মিলিমিটার হয়, আমরা তখন কি করব, আমরা তখন এটাকে মানে কনফার্ম করার জন্য আমরা বাইলেটারাল ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস স্যাম্পলিং করব, BIPSS, এই যেখানে লেখা আছে, এই যে বাইলেটারাল ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস স্যাম্পলিং। তো এই জিনিসটা কি, এটা হলো দেখেন পিটুইটারি গ্ল্যান্ডের কাছাকাছি যে ভেনাস সার্কুলেশন, এই যে এটা হলো ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, এই যে দেখেন, এই যে এটা হলো আমাদের পিটুইটারি গ্ল্যান্ড এবং তার কাছাকাছি এটা হলো ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, এগুলো হচ্ছে আসলে কি ভেনাস সার্কুলেশন। ফলে পিটুইটারি গ্ল্যান্ডের কাছাকাছি যে ভেন্সগুলো সেখানে অবশ্যই কিসের পরিমাণ বেশি থাকবে, অ্যাসিটিএইচ। যদি এই অ্যাসিটিএইচটা আসলে পিটুইটারি থেকেই রিলিজ হয়ে থাকে, তাহলে বডির যে কোনো জায়গায় অ্যাসিটিএইচ এক্সেস থাকবে, কিন্তু তার ডেন্স কনসেন্ট্রেশন মোর ইনক্রিজ থাকবে কোথায়, পিটুইটারি গ্ল্যান্ডের আশেপাশের ব্লাড ভেসেলস, এবং সেটা হলো ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস। তো আমরা ফিমোরাল ভেইনের মাধ্যমে ক্যাথেটার ঢুকিয়ে ক্যাথেটারটাকে এখানে আনি, হ্যাঁ, আনার পর আমরা এখান থেকে ব্লাড স্যাম্পল নেই, নেওয়ার পরে সেখানে আমরা কি করি, অ্যাসিটিএইচ লেভেলটাকে চেক করি। আর আরেকটা হচ্ছে নর্মালি আমাদের যে কি আছে, আমাদের হাতের যে ভেইন আছে অ্যান্টিকিউবিটাল ফসা, তো সেখান থেকে আমরা কি করি, ভেনাস ব্লাড, অর্থাৎ নর্মাল বডির একটা পেরিফেরাল সাইড থেকে ভেনাস ব্লাড নিব, সেখানে চেক করব অ্যাসিটিএইচ লেভেল। আরেকটা হচ্ছে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস থেকে আমরা ভেনাস ব্লাড নিব, সেখানে আমরা কি চেক করব, অ্যাসিটিএইচ লেভেল। এই দুটো অ্যাসিটিএইচ লেভেলের মধ্যে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে, এটাই হচ্ছে BIPSS। তাহলে দেখেন যদি ইনফেরিয়র পেট্রোসাল সাইনাসের অ্যাসিটিএইচ এবং পেরিফেরাল, এই যে পেরিফেরাল অ্যাসিটিএইচ, এদের রেশিওটা মোর দেন 2:1, অর্থাৎ ইনফেরিয়র পেট্রোসাল সাইনাসে অ্যাসিটিএইচের কনসেন্ট্রেশন বেশি থাকবে, কত, 2 টাইমস বেশি। এই যে মোর দেন 2:1 যদি হয়, তাহলে ইট ইন্ডিকেটস কি, যে এটা আসলে পিটুইটারি কজ, মানে পিটুইটারি থেকে আসলে অতিরিক্ত অ্যাসিটিএস আসছে। এই যে এটা যদি ইয়েস হয়, তাহলে কুশিং, দ্যাট মিনস পিটুইটারি প্যাথোলজি এবং সেখান থেকে অতিরিক্ত অ্যাসিটিএস আসছে। আর যদি দেখি যে না, এইটা BIPSS-এ আমার সেন্ট্রাল অর্থাৎ ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস এবং পেরিফেরাল ভেইন্সের গ্রেডিয়েন্টটা লেস দেন 2:1, লেস দেন 2:1, তাহলে আমরা বুঝে নিব যে এটা আসলে কি পিটুইটারি প্যাথোলজি না, তার মানে এটা হয়তো তার কোনো ইকটোপিক সোর্স থেকে আসছে। তার মানে বুঝতে হবে যে প্যাথোলজিটা এখানে আরেক জায়গায়, হয়তো সেটা থাইমিক নিউরোএন্ডোক্রাইনগুলো সেল থেকে আসছে, অথবা প্যাঙ্ক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন থেকে আসছে, স্মল সেল কার্সিনোমা অফ লাং হতে পারে, ব্রঙ্কিয়াল কার্সিনয়েড হতে পারে, ওই যেগুলো বলেছি আর কি আপনাদেরকে, ঠিক আছে, ইকটোপিক অ্যাসিটিএইচের যে সোর্সগুলো সেগুলো। তো সেটা সার্চ করার জন্য আমরা কি করব, আমরা সিটি অর MRI অফ থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, দেখেন এই যে অ্যাবডোমেন এবং থোরাক্সে কোনো প্যাথোলজি ইকটোপিক ফোকাই অফ অ্যাসিটিএইচ আছে কিনা সেটা আমরা সার্চ করব, ঠিক আছে। তো এটা যদি আমরা পেয়ে যাই, তাহলে ইয়েস, তখন আমরা বুঝবো যে এটা ইকটোপিক অ্যাসিটিএইচ সিক্রেশনের কারণে পেশেন্টের কী হচ্ছে, কুশিং হচ্ছে। তখন আমরা এই ইকটোপিক সোর্সের ট্রিটমেন্ট করব, ম্যালিগনেন্সি হলে ওটার ট্রিটমেন্ট করব। এখন যদি আমরা ফোকাইটা খুঁজে না পাই, আমি বলবো ট্রিটমেন্টে, যদি আমি ইকটোপিক ফোকাই খুঁজে পাচ্ছি না, বা ইকটোপিক ফোকাইটা ধরেন এটা আল্লাহ না করে স্মল সেল কার্সিনোমা অফ লাং, এটা আপনি তাকে কি কিওর করতে পারছেন না, থেরাপি দেওয়ার পরও রিকারেন্স হচ্ছে, তাহলে আমরা তখন কি করব, তার বডির যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স সেটা কেটে ফেলবো, অর্থাৎ বাইলেটারাল অ্যাড্রেনালেক্টমি করব, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা ক্লিয়ার, যাতে অ্যাসিটিএইচ প্রোডাকশন যেহেতু আমি কন্ট্রোল করতে পারছি না, এই অ্যাসিটিএইচ যেটা তৈরি করার মাধ্যমে, অর্থাৎ কর্টিসল তৈরি করার মাধ্যমে আমার বডিতে প্রবলেম করছে, সেই কর্টিসল তৈরির সাইটটাকে আমি ডিস্ট্রয় করে দিচ্ছি, ঠিক আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে রিসেকশন করার মাধ্যমে, সিলেক্টিভ রিসেকশন করার মাধ্যমে। তো এই হলো আলহামদুলিল্লাহ আমাদের টেস্টের বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন যে আমরা আপনাদেরকে ম্যানেজমেন্ট পোর্শনটা বলি, ম্যানেজমেন্ট পোর্শন। তো ম্যানেজমেন্ট পোর্শনটা কি, দেখেন এখানের মধ্যে আমাদের ম্যানেজমেন্ট, আমি শুরুতে বলেছি যে কুশিং সিনড্রোমের মেইন ম্যানেজমেন্ট হলো প্রথমে আপনি তো কজ বের করে ফেললেন, যে এটা পিটুইটারি কজ নাকি অ্যাড্রেনাল কজ নাকি ইকটোপিক অ্যাসিটিএইচ কজ, ঠিক আছে। তো যেটার কজ সেটাকে ফেলে দেওয়া, অর্থাৎ সার্জারি এখানে মেইন স্টেট ট্রিটমেন্ট, ক্লিয়ার। তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে যে মোস্ট পেশেন্টস আর ট্রিটেড সার্জিক্যালি, বাট মেডিকেল থেরাপি দেওয়া যায় কখন, সার্জারি করা এই মুহূর্তে পসিবল হচ্ছে না, অথবা পেশেন্ট খুব সিভিয়ার অবস্থায় আছে, তাহলে এই যে প্রায়র টু অপারেশন আমরা মেডিকেল থেরাপি মানে ট্রানজিয়েন্টলি দিতে পারে, কিন্তু এখানে ফাইনাল আমাদের মানে এন্ড কেয়ার ম্যানেজমেন্ট হলো সার্জারি, ওকে। আচ্ছা,
তো দেখেন এই যে আমরা বডিতে মানে যখন মেডিকেশন দিব, মেডিকেশনগুলো কী ধরনের মেডিকেশন? এমন মেডিকেশন যাতে অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফাসিকুলাটায় গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল তৈরি হওয়ার যে এনজাইমগুলো, ওই এনজাইমগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিব। ফলে যে যেখান থেকে যত স্টিমুলেটেড করুক আর স্টিমুলেটেড না করুক, অর্থাৎ অনেক সময় অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইটসেলফ কি উইদাউট ফলোয়িং দ্য কমান্ড অফ অ্যাসিটিএস সে নিজে নিজে কর্টিসল তৈরি করছে, তাই না? তাহলে যাই হোক, কর্টিসল তৈরি হতে মেইনলি কী লাগবে? এনজাইম। তো আমরা সেই এনজাইমকে ব্লক করব, ঠিক আছে? তাহলে দেখেন ড্রাগস দ্যাট ইনহিবিট গ্লুকোকর্টিকয়েড বায়োসিনথেসিস, ওই যে আমাদের এই চার্টটা দেখেন, এখানে একটা চার্ট আপনাদের দেখিয়ে এসেছি, এই যে এই চার্টটা, এইখানে এই যে এই এনজাইমগুলো বায়োসিনথেসিসের এই এনজাইমগুলো, এগুলোকে ব্লক করে দিতে পারলে কী হবে? আমাদের এই যে গ্লুকোকর্টিকয়েড সিনথেসিস কমে যাবে, তাই না? এই এনজাইমগুলোকে, তাহলে এক্স্যাক্টলি, তাহলে এই এনজাইমগুলোকে ইনহিবিট যারা করতে পারে সেই সকল ড্রাগসই আমাদের কুশিং সিনড্রোমের মেডিকেল থেরাপি। তাহলে এই যে ড্রাগস দ্যাট ইনহিবিট গ্লুকোকর্টিকয়েড বায়োসিনথেসিস ফর্ম দ্য মেইন স্টে অর ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। যেমন এরকম কী কী ড্রাগ আছে? এই যে মিটাইরাপন, তারপরে হচ্ছে কিটোকোনাজল, তারপরে অসিলোড্রোস্টেট, ঠিক আছে? তো এর মধ্যে কিটোকোনাজল আমরা ইউজ করি। তো দেখেন আমি আপনাদেরকে যখন অ্যাডিসনস ডিজিজ পড়াচ্ছিলাম, অর্থাৎ অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, সেখানে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সির একটা ড্রাগস কজ ছিল। ড্রাগস কজের মধ্যে কিন্তু এই ড্রাগসগুলো ছিল, ঠিক আছে না? তাহলে এগুলো ওভারডোজ হয়ে গেলে আবার অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। আচ্ছা, তো এই হলো আসলে এখানে মেইন আমাদের বিষয়টা। তাহলে আলহামদুলিল্লাহ দেখেন, তাহলে ধরেন যে আমাদের এই কুশিং সিনড্রোমের কজ হলো কুশিং ডিজিজ, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডে কোনো সমস্যা, মোস্ট কমনলি পিটুইটারি কি মাইক্রোঅ্যাডেনোমা। তো এখন আমরা পিটুইটারি গ্ল্যান্ডটাকে তাহলে কী করব? সিলেক্টিভ রিসেকশন করব, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের যেই সেলসগুলো, যেই এন্ডোক্রাইন সেলসগুলো অ্যাসিটিএস তৈরি করছে, শুধুমাত্র সেগুলোকে আমরা কি সিলেক্টেড রিসেকশন করব। এই যে সিলেক্টিভ রিমুভাল অফ অ্যাডেনোমা, দেখেন এখানে সিলেক্টিভ কথাটা বলছে, রিমুভাল বলে না। কেন? কারণ এই পিটুইটারি থেকে, পিটুইটারি ইজ দ্য মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি থেকে আরও অনেক ধরনের হরমোন রিলিজ হয়, সব এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কি টিএসএইচ। ফলে আপনি যদি পুরো পিটুইটারি আন্দাজে ফেলে দেন তাহলে পেশেন্ট এমনিও মারা যাবে, সে অমনিও তার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা সিলেক্টিভলি শুধুমাত্র অ্যাসিটিএস যেখান থেকে ওভার প্রোডাকশন হচ্ছে সেই অ্যাডেনোমাটাকে খুব স্কিল্ড সার্জনের হাতে, এই যে এক্সপিরিয়েন্স সার্জনের হাতে আমরা কি করব? সিলেক্টিভ রিসেকশন করব। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট। তবে কারো ক্ষেত্রে এরপরও আবার রিকারেন্স করতে পারে, স্বাভাবিক, কারণ এগুলো কি বিনাইন, এগুলো বিভিন্ন কি বিনাইন অথবা ম্যালিগন্যান্ট নিউপ্লাস্টিক সেল রিকারেন্স করতে পারে। তাহলে এই যে 20% পেশেন্ট সাফার এ রিকারেন্স, বাট 70% পেশেন্ট গট ইমিডিয়েট রিমিশন। ক্লিয়ার? তাহলে এটা একমাত্র ট্রিটমেন্ট, তবে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, যেটা আবার রিকারেন্স হতে পারে। আচ্ছা, এরপরে আসেন যে এখানে একটা কথা বলা হচ্ছে, বাট এটা আইডিয়াল কোনো ট্রিটমেন্ট না। সেটা হলো যদি দেখেন যে আপনি রিকারেন্স হচ্ছে, যে পিটুইটারি একবার পেশেন্টের পিটুইটারি গ্ল্যান্ডকে কী করলেন? সিলেক্টিভ রিসেকশন করলেন, কিন্তু আবার কী হচ্ছে? রিকারেন্স হচ্ছে। তাহলে এখন আমরা অ্যাসিডিএসকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা নিয়ন্ত্রণ করবো কাকে? অ্যাড্রেনাল কর্টেক্সকে। তখন আমরা কী করতে পারি? ল্যাপারোস্কোপিক্যালি বাইলেটারাল অ্যাড্রেনালেক্টমি করতে পারি, অর্থাৎ অ্যাড্রেনাল কর্টেক্সের যে জোনা ফাসিকুলাটা সেটাকে আমরা কেটে ফেলে দিতে পারি। কিন্তু এটা করতে গেলে একটা ঝামেলা হবে এই পেশেন্টদের। কী ঝামেলা হবে? দেখেন, তার তো পিটুইটারি রেখে দিয়ে আসছেন আপনি, এখন যখন বডিতে কর্টিসল, যখন আপনি অ্যাড্রেনালেক্টমি করবেন, তার বডিতে কী হবে? কর্টিসল কমে যাবে, কর্টিসল লেভেল কমে যাবে। তাহলে কর্টিসল লেভেল যখন কমে যাবে, এটা ডিটেক্ট করবে কে? হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস কী করবে? কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিনথেসিস বাড়িয়ে দিবে, এবং সেটা অ্যাসিটিএইচ সিনথেসিস রিলিজ অনেক বাড়িয়ে দিবে। কেন? কারণ অলরেডি তার পিটুইটারিতে কোনো একটা অ্যাডেনোমা আছে, আবার তার উপরে তাকে আবার আগুনে ঘি ঢেলে দিচ্ছে কে? সিআরএইচ ফ্রম হাইপোথ্যালামাস। তাহলে অতিরিক্ত অ্যাসিটিএইচ প্রোডাকশন হবে, এবং এই সিআরএইচের স্টিমুলেশনে পিটুইটারি অ্যাডেনোমার আরও বেশি কী হবে? মাইটোটিক সেল ডিভিশন হবে, ওই যে অ্যাডেনোমা যে সেলসগুলো আছে। ফলে তখন কি দেখা দিবে? যে এত কষ্ট করে যে পিটুইটারি গ্ল্যান্ডটা আপনি রিসেকশন করলেন, সেটা আরও বড় হয়ে ইনভেসিভ পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা হয়ে যেতে পারে, এবং এই অতিরিক্ত অ্যাসিটিএইচ সিক্রেশনের কারণে বডিতে পিগমেন্টেশন দেখা দিবে, তাই না? মেলানোসাইটের মেলানোকর্টিন 1 রিসেপ্টর অ্যাক্টিভেশনের কারণে। তো আলটিমেটলি এই ঘটনাটাকে আমরা কি বলি? নেলসন সিনড্রোম। এই কারণে পিটুইটারি প্যাথোলজি থাকলে অ্যাড্রেনালেক্টমি করা মানে পেশেন্টকে বিপদের মধ্যে ফেলে দেওয়া। তাহলে এটা আপনাকে একটা এমসিকিউ দিতে পারে যে নেলসন সিনড্রোম কখন হবে? যদি পিটুইটারি প্যাথোলজি থাকা সত্ত্বেও আমি অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে কেটে ফেলি। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আমরা
যখন এই যে রিকারেন্স হচ্ছে, পিটিউটারি কাটলাম, তারপরে অ্যাসিটিএইচ আসছে, এখন আমরা কী করবো, অ্যাসিটিএইচের যে বায়োসিনথেসিস সেটাকে আমরা কমাবো। তাহলে সাপ্রেসিং দ্য অ্যাসিটিএইচ সিনথেসিস অ্যান্ড সিক্রেশন, এটা আমরা কীভাবে করতে পারি, সোমাটোস্ট্যাটিন অ্যানালগ দিয়ে, যেমন পাসিরিওটাইড। কেমন? তাহলে এই পাসিরিওটাইড এটা দিয়ে আমরা অ্যাসিটিএইচের সিনথেসিস এবং সিক্রেশনকে সাপ্রেস করে ফেলতে পারি, কারণ সোমাটোস্ট্যাটিন এটা হচ্ছে ইউনিভার্সাল সাপ্রেসর বা ইনহিবিটার্স, এটা যে কোনো হরমোনকে কী করতে পারে, ইনহিবিট করে ফেলতে পারে। এরপরে আসেন, এখন প্যাথোলজি আমরা পেলাম যে অ্যাড্রেনাল প্যাথোলজি, অর্থাৎ অ্যাড্রেনাল অ্যাডেনোমা বা আল্লাহ না করুক অ্যাড্রেনাল কার্সিনোমা, হ্যাঁ, অথবা এখানে বিভিন্ন যে হাইপারপ্লাসিয়া, নোডুলার হাইপারপ্লাসিয়া, ম্যাক্রোনোডুলার হাইপারপ্লাসিয়া, এগুলো আছে। তার মানে প্যাথোলজি হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। তাহলে সহজ হিসাবে আমরা অ্যাড্রেনাল কর্টেক্সকে কী করবো, রিসেকশন করব। তাহলে এই যে ল্যাপারোস্কোপিক অ্যাড্রেনাল সার্জারি করব। তাহলে এটা হলো আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস, যে এখানে আমরা অ্যাড্রেনাল অ্যাডেনোমাগুলোকে কেটে ফেলে দিব। ঠিক আছে? তো এটার ক্ষেত্রেও দেখা যায় কি হয়, রিকারেন্স হওয়ার একটা ঝুঁকি থাকে। ওই যে বললাম এখানে সবগুলো তো মাইটোটিক সেল ডিভিশন করছে, ফলে আপনি কেটে ফেলে দিল, যদি একটা দুটা সেলও থেকে যায় সেখান থেকে আবার মাইটোটিক সেল ডিভিশন করে তারা সেখানে আবার একটা কি ক্লাস্টার অফ সেলস তৈরি করতে ফেলতে পারে। ফলে এই রিকারেন্সটা স্পেশালি ফর অ্যাড্রেনোকর্টিক্যাল কার্সিনোমা, ওই যে অ্যাড্রেনাল কার্সিনোমা যেটা বললাম, যদি কার্সিনোমা হয় তাহলে আমরা সার্জারি আর্লি করে ফেলবো। সার্জারি করার পরে পেশেন্টকে আমরা কী করতে পারবো, কী করতে হবে, রেডিওথেরাপি দিব। রেডিওথেরাপি দিব কেন, এটা হচ্ছে লোকাল রিকারেন্স রেটটাকে কমাবে। ঠিক আছে, স্বাভাবিক ক্যান্সারের মতোই আর কি। আচ্ছা, তারপরে আমরা এখানে বিভিন্ন অ্যাড্রেনোলাইটিক ড্রাগস দিতে পারি, যেমন মাইটোটেন এবং কেমোথেরাপি দিব। অর্থাৎ এরা কী করবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে অ্যাট্রোফাই করে ফেলবে, অ্যাপোপ্টোসিস করে তাকে কী করে রাখবে, সাপ্রেসড করে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এইটা। আর যদি ইকটোপিক অ্যাসিটিএইচ কজ হয়, যেমন স্মল সেল কার্সিনোমা অফ লাং, তাহলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, সার্জারি করতে হবে, রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো দিতে হবে। যদি এটা ব্রোঙ্কিয়াল কার্সিনয়েড হয় একই কথা। তারপরে যদি এটা যদি কি থাইমিক নিউরোএন্ডোক্রাইন হয় তাহলে থাইমাসের রিসেকশন করতে হবে। প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন হলে সেটা ট্রিটমেন্ট করতে হবে। তারপরে যে থাইরয়েডের মেডুলারি যে কার্সিনোমা সেটাতে যদি প্রবলেম হয় তাহলে সেখানে আমাদের সার্জারি, থাইরয়েড সার্জারি করতে হবে। তাহলে ইকটোপিক ফোকাইটাকে কী করতে হবে, রিসেকশন করে ফেলে দিতে হবে, ফলোয়িং কেমোথেরাপি, রেডিওথেরাপি যা প্রয়োজন হয়। তাহলে এই হচ্ছে মেন ট্রিটমেন্টটা। তাহলে যেখানে প্রবলেম সেখানে আমাদেরকে কী করতে হবে, ট্রিটমেন্টটা করতে হবে। তাহলে আলটিমেটলি দেখছেন যে সব কিছুতে আসলে সার্জারি এখানে ইনভলভ। ওকে, এরপর আসেন আরেকটা জিনিস, সেটা আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট ক্লিনিক্যাল লাইফের জন্য একটু ইম্পর্টেন্ট। আমি কয়েকটা লাইন শুধু বলে দিই, যে তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে গ্লুকোকর্টিকয়েডস এটা যদি পেশেন্টকে লং টাইম বা হাই ডোজে দেওয়া হয় তাহলে পেশেন্টকে কী করতে হবে, এই গ্লুকোকর্টিকয়েডটা গ্র্যাজুয়ালি অফ করতে হবে। সাডেন অফ করলেই পেশেন্ট কিসে চলে যাবে, সাডেন যদি অফ করেন তাহলে পেশেন্ট অ্যাড্রেনাল ক্রাইসিসে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে একটু ভালো করে বুঝেন যে গ্লুকোকর্টিকয়েড লং টাইম খেলেও প্রবলেম, আবার হঠাৎ বন্ধ করে দিলেও প্রবলেম। লং টাইম খেলে তার এক্সোজেনাস কুশিং সিনড্রোম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড এক্সেসের কারণে, আবার হঠাৎ বন্ধ করে দিলে তার হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস সাপ্রেসড হয়ে থাকার কারণে হঠাৎ যখন এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড বন্ধ করে দিবে বডিতে সাডেনলি কর্টিসলের অভাব দেখা দিবে। এটাকে আমরা বলি অ্যাড্রেনাল ক্রাইসিস, যেটা আমি আমার অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি লেকচারে আলহামদুলিল্লাহ বলেছিলাম। সো এটা গ্র্যাজুয়ালি আমাদেরকে ট্যাপার করতে হবে। এখন মনে রাখবেন এই যে গ্লুকোকর্টিকয়েডস, মানে গ্লুকোকর্টিকয়েডসটা যদি পেশেন্ট সিস্টেমিক রুটে নেয়, মেইনলি হ্যাঁ সিস্টেমিক রুটে যদি নেয় পেশেন্ট, অর্থাৎ ওরালি ট্যাবলেট হিসেবে খেলো অথবা আইএম বা আইভি রুটে নিল, কেমন, তাহলে সিস্টেমিক রুটে যদি কেউ লং টাইম গ্লুকোকর্টিকয়েড নেয় তাহলে ওই গ্লুকোকর্টিকয়েড কী করতে পারে, তার হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসকে সাপ্রেস করে দেয়। ঠিক আছে, এই যে অল গ্লুকোকর্টিকয়েড থেরাপি, হ্যাঁ, ইভেন ইফ ইনহেলড অর টপিক্যালি, এটাও আমি আগে বলেছি। তবে মোর কমনলি প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সিস্টেমিক রুটে নিলে। ঠিক আছে, তাহলে তার হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসটা সাপ্রেসড হয়ে যায়। এই কারণে আমরা সাডেনলি উইথড্র করতে পারবো না। তাহলে এই যে কী হবে, সাডেনলি উইথড্র করলে অ্যাড্রেনাল ক্রাইসিস উইল অকার অন উইথড্রল অফ ট্রিটমেন্ট, এটা করা যাবে না। তাহলে আমরা কী করতে হবে, যে তাকে এটা গ্র্যাজুয়ালি ট্যাপার করতে হবে। তো এখন আসেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন, যে কেউ যদি গ্লুকোকর্টিকয়েডের ডোজ মোর দেন 7.5 মিলিগ্রাম প্রেডনিসোলন হয় অথবা এটার ইকুইভ্যালেন্ট ডোজ হয়, অর্থাৎ তাকে আপনি প্রেডনিসোলন দিলেন না, হাইড্রোকর্টিসন দিলেন, অথবা তাকে আপনি ডেক্সামিথেসন দিলেন, ঠিক আছে, তাহলে এই যে ইকুইভ্যালেন্ট ডোজ আছে, অর্থাৎ প্রেডনিসোলনের 5 mg যে কথা, হাইড্রোকর্টিসনের 20 mg একই কথা, তারপর প্রেডনিসোলনের 5 mg যে কথা, ডেক্সামিথেসন মাত্র 0.5 mg একই কথা। সো আপনাকে মাথায় রাখতে হবে এটা ইকুইভ্যালেন্ট ডোজ বলে একটা কথা আছে। ঠিক আছে, তো এই যে ইকুইভ্যালেন্ট ডোজ, এটা যদি মোর দেন, এটা যদি প্রেডনিসোলনের ইকুইভ্যালেন্ট ডোজ এটা যদি মোর দেন 7.5 মিলিগ্রাম পার ডে হয়, অথবা এটা যদি তিনি মোর দেন 3 উইকস এই যে ওরালি অর সিস্টেমিক্যালি
তিনি যদি লঙ্গার দ্যান 3 উইকস নেয় তাহলে সেই স্টেরয়েডটা সাডেনলি বন্ধ করা যাবে না। এটা হচ্ছে আজকের লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কারণ যখন চেম্বার শুরু করবেন এটাই করবেন আপনারা। তাহলে আপনারা যদি স্টেরয়েড দেওয়ার প্রয়োজনও হয় আপনারা 7 দিনের বেশি দিবেন না। যদি সেটা 7 দিনের বেশি এক্সটেন্ড করে এটা, এবং একাডেমিক্যালি বইয়ের ভাষায় হচ্ছে মোর দেন 3 উইকস যদি হয়, অথবা তাকে আপনি মোর দেন 7.5 মিলিগ্রাম পার ডে দিয়েছেন, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করতে হতে পারে, তাকে মানে গ্র্যাজুয়ালি ট্যাপার করতে হবে। ওকে, তো এখানে গ্র্যাজুয়ালি ট্যাপার করার নিয়ম আছে, এটা আপনাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি এখানে দাগিয়ে দিয়েছি, যারা খুব ইন্টারেস্টেড তারা একটু পড়ে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে, এখানে সুন্দর করে লেখা আছে। আচ্ছা, এখন আসেন যে এই যে আমাদের এখানে একটা বক্স আছে, এটা ইম্পর্টেন্ট, যে যেই পেশেন্ট যারা গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট পাচ্ছে, অর্থাৎ তারা এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড নিচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কি করব? অর্থাৎ এরকম হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় না, যে সাপোজ ধরেন সে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড নেওয়ার কারণে তার হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস সাপ্রেসড হয়ে গেছে, এখন পেশেন্টকে আমি তার ট্রিটমেন্ট হিসেবে গ্লুকোকর্টিকয়েড দিতে হচ্ছে। সোজা ভাষা, পেশেন্ট এই মুহূর্তে তার বডিতে নিজস্ব গ্লুকোকর্টিকয়েড সিনথেসিস নাই, সে এক্সটার্নাল গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্টের উপরে আছে। তাহলে এই ধরনের পেশেন্টকে খুব অ্যালার্ট থাকতে হবে, কারণ দেখেন আমি তো তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে গ্লুকোকর্টিকয়েড দিচ্ছি, তাই না, এবং বডি সেটার উপরে কি হ্যাপি, এটার উপরে সে চলছে, কিন্তু কোনো কারণে যদি বডিতে গ্লুকোকর্টিকয়েডের ডিমান্ড বেড়ে যায় তাহলে আপনাকেও বাইরে থেকে গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্টের ডোজও বাড়াতে হবে। এখন দেখতে হবে বডিতে গ্লুকোকর্টিকয়েডের ডিমান্ড বেড়ে যায় কখন। আমি অনেকবার বলেছি যে অ্যাকিউট ইনফেকশন, অ্যাকিউট ইলনেস, তারপরে সিভিয়ার স্ট্রেস যেমন ফলোয়িং সার্জারি, তারপরে পার অপারেটিভ, এই সময়গুলোতে বডি খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকে এবং তখন গ্লুকোকর্টিকয়েডের ডিমান্ড বডিতে প্রায় 5 থেকে 10 গুণ বেড়ে যায়। তাহলে আপনাকে তখন বাইরে থেকে ওই এক্সট্রা গ্লুকোকর্টিকয়েডটা দিতে হবে। এইটাই বলছে যে ফেব্রাল ইলনেস যদি হয় তাহলে ফেব্রাল ইলনেস মনে করেন সেই গ্লুকোকর্টিকয়েড পাচ্ছে 10 মিলিগ্রাম পার ডে করে পাচ্ছে ধরেন, এখন তার হচ্ছে জ্বর আসছে, তাহলে আপনি কি করে দিবেন, ডাবল ডোজ করে দিবেন, ডোজটা ডাবল করে দিবেন। এই যে হাইড্রোকর্টিসন বলে ইকুইভ্যালেন্ট ডোজ হিসাব করবেন আগে। সহজ ভাষায় ফেব্রাল ইলনেসে সে যে গ্লুকোকর্টিকয়েডটা পাচ্ছে সেটাকে আমরা ডাবল ডোজ করে দিব, কারণ ফেব্রাল ইলনেসে মেটাবলিজম বেড়ে যাওয়ায় গ্লুকোকর্টিকয়েডের ভেজাল, অর্থাৎ যে বডির যে ডিমান্ড বেড়ে গেছে, ফলে সাপ্লাই আমাকে বাড়াতে হবে। তারপরে 2 নাম্বার, যদি পেশেন্টের কোনো অপারেশন হয় তাহলে অপারেশন হলো আমাদের কী করতে হবে, মেজর একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে, গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্টের ডোজ বাড়াতে হবে। যেমন মাইনর অপারেশন হলে পেশেন্টকে হাইড্রোকর্টিসন 100 mg IM এটা আমরা ডিরেক্ট অপারেশনের আগে পেশেন্টকে দিয়ে দিব। আর যদি মেজর অপারেশন হয় তাহলে আমরা হাইড্রোকর্টিসন 100 mg IM এটা তো অপারেশনের আগে দিবই, সাথে অপারেশনের পরে 100 mg 4 টাইমস ডেইলি করে নেক্সট 24 আওয়ার্স দিব। এরপরে 50 mg IM এটা আমরা 4 টাইমস ডেইলি করে পেশেন্ট মুখে না খাওয়া পর্যন্ত দিব। দেখেন তাহলে স্টেরয়েডের কত বেশি একটা ইম্পর্ট্যান্ট রোল। তাহলে না হলে কী হবে জানেন, তাহলে পেশেন্ট এই সময়টাতে আপনি যদি তাকে বাইরে থেকে গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট ডোজটা না বাড়ান তাহলে পেশেন্ট এই সময়টাতে কিসে চলে যাবে, অ্যাড্রেনাল ক্রাইসিসে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখেন ইনশাআল্লাহ, এতটুকু মনে রাখলে এনাফ। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাসটা হলো এটাই। সো আপনাদের যখন প্রশ্ন পড়বেন প্রথমে আপনারা দেখবেন যে ক্লাসিক্যাল ফিচার্স অফ কুশিং সিনড্রোম আছে কি না, ঠিক আছে। এই যে এখানে আমি যে ছবিটা দেখিয়েছি, আপনার প্রথম কাজ হলো প্রশ্ন পড়ে পেশেন্টের এই ফিচারগুলো আছে কি না এটা বের করা। এটা থাকার পরে আপনাকে আবার কজ বের করতে হবে, যে পিটুইটারি কজ নাকি এটা কি এক্সট্রা পিটুইটারি কজ অর্থাৎ ইকটোপিক অ্যাসিডিয়েজ কজ নাকি এটা অ্যাড্রেনাল কজ, এটা বের করতে হবে। অর্থাৎ আপনি দেখবেন যে এটা কি অ্যাসিটিএজ ডিপেন্ডেন্ট কুশিং নাকি অ্যাসিটিএজ ইন্ডিপেন্ডেন্ট কুশিং। অ্যাসিটিএজ ডিপেন্ডেন্ট কুশিং যদি হয় তার মানে বডিতে অ্যাসিটিএজ বেশি, তাহলে পেশেন্টের বডিতে কি থাকবে, পিগমেন্টেশন থাকবে। তাহলে কোশ্চেন স্টেমে যদি পিগমেন্টেশনের কথা বলা হয় আবার এদিকে বলছে তার কুশিংয়ের ক্লাসিক্যাল ফিচার্সগুলো আছে, তাহলে এটা অ্যাসিটিএজ ডিপেন্ডেন্ট কুশিং। তখন আপনার চিন্তা চলে যাবে হয় পিটুইটারিতে অ্যাডেনোমা আছে, না হলে কোনো ইকটোপিক ফোকাই যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোয়েড, স্মল সেল কার্সিনোম অফ লাং। যেমন একটা সিনারিও এরকম দিতে পারে, এ পেশেন্ট অফ 60 ইয়ার্স ওল্ড, ডায়াবেটিক, হাইপারটেনসিভ এবং স্মোকার, প্রেজেন্টেড টু ইউ উইথ দ্য কমপ্লেন্স অফ হেমোপটাইসিস, রাইট সাইডেড চেস্ট পেইন, রিকারেন্ট প্লুরাল ইফিউশন অ্যান্ড তারপরে ওই যে কুশিং সিনড্রোমের ফিচারগুলো আপনাকে দিয়ে দিবে, প্রক্সিমাল মায়োপ্যাথি, তারপরে যে মুন ফেস, পেন্ডুলাস অ্যাবডোমেন অথবা হচ্ছে বাফালো হাম, এগুলো মনে করেন আপনাকে বলে দিল। বলে দেওয়ার পরে তারপরে আপনাকে এবার তারা কি বলবে যে হোয়াট ইজ ইউর লাইকলি ডায়াগনোসিস, তখন আপনি বলবেন এটা ইকটোপিক অ্যাসিটিএজ ইনডিউসড কুশিং সিনড্রোম। তাহলে এইভাবে আপনারা ইনশাল্লাহ সিনারিওগুলো ধরার চেষ্টা করবেন। আশা করি আলহামদুলিল্লাহ মোটামুটি
আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন সাথে সাথে আজকেই 1 ঘন্টার একটা ব্রেক নেন, একটু ট্রি ব্রেক নেন, তারপর খাওয়া দাওয়া করে কোয়েশ্চেন সলভ করা শুরু করেন। না বুঝলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।